আশা করি সবাই শুনতে পাচ্ছ। সবাই শুনতে পাচ্ছ তো কথা? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক স্যার আছে। তাহলে আমরা আমাদের যে নতুন করে আবার প্ল্যান অনুসারে আমরা এখন একটু রিভিশন দেওয়ার পথে আছি। তো আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিটা শুরু করেছি আর হিস্ট্রিটা শেষ করেছি নাকি? তাই হিস্ট্রিও আবার অ্যাড করা হয়েছে। এখন বেশিরভাগ পড়াশোনা তো তোমাদেরই, আমি জাস্ট এখন একটু হেল্প করব, যে কোথাও যদি না বুঝতে পারো, কোনো সমস্যা হয়, হ্যাঁ, টেক্সটের কোনো অংশে, কোশ্চেনগুলোর কোনো অংশে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো যারা রেগুলার ব্যাচে ছিল তাদের তো একবার করে এগুলো পড়া আছে। যারা প্রিপারেশনে এসেছো তাদেরকে হয়তো একটু কষ্ট সময় নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন প্রথমে আসি উইলিয়াম ব্লেক নিয়ে কথা বলি, ঠিক আছে? তো উইলিয়াম ব্লেক নিয়ে আমরা একটু আলোচনায় আসি। এই আলোচনায় এখন বলো যে কোনো প্রবলেম আছে কিনা, সেটা ব্রিফ হোক, শর্ট হোক, ব্রড কোশ্চেন হোক, কোনো প্রবলেম কোথাও আছে একটু তোমরা জানাতে থাকো একসিয়া। যদি কোনো প্রবলেম না থাকে তো আমরা বেশিক্ষণ ক্লাস এখন কন্টিনিউ করব না, ঠিক আছে? যদি প্রবলেম না থাকে জাস্ট তোমরা পড়বা, আর যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই তো আমি আছি। এতদিন আমি পড়িয়েছি, এখন তোমরা আমাকে পড়াও, আমাকে খাটাও এই কয়দিন। কি বোঝা গেল কি বললাম? স্যার ক্লাস কি রেগুলার চলবে নাকি অফ থাকবে? কোনটা কোনটা? ক্লাস কি রেগুলার চলবে নাকি অফ থাকবে? না, ক্লাস তো এভাবে করে আমি নিবই। হ্যাঁ, আমি ক্লাস নিবই, যাদের সমস্যা থাকবে তারা যুক্ত হবা, সমস্যার সমাধান দিব। যাদের সমস্যা না থাকবে, যদি মনে হয় যে কোনো সমস্যা নেই, তাহলে তো সমস্যা নেই। এই, কারণ এখন আমি নিজে থেকে তো আর কোনো কিছু পড়াতে যাচ্ছি না, ঠিক আছে? এখন কোশ্চেন আনসারগুলো দিয়ে দেওয়া আছে, এখন সেই কোশ্চেন আনসার তোমরা পড়বা। যদি কোনো কোশ্চেন আনসার বুঝতে, এমনকি টেক্সটেরও কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে বলবা। এই, যেটা ফার্স্ট ইয়ারও শেষের দিকে করা হয়েছিল, করা হয়নি এরকম? জি স্যার। হ্যাঁ, যে তখন আমি জাস্ট হয়তো আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা, কেন দু ঘন্টাও লাগতে পারে, অথবা 10 মিনিটও লাগতে পারে, যে স্যার আজকে সমস্যা নাই কারোরই, এমনটা হতে পারে। হ্যাঁ, কারণ পোয়েট্রিতে খুব একটা জটিল কিছু নাই, আছে? পোয়েট্রিতে খুব না জটিল স্যার, কিছু নাই, পোয়েট্রির ভাষাগুলোও একটু ইজি। ইজি আছে। হিস্ট্রি তো হিস্ট্রির মতোই, তাই না? এই জন্য এখানে প্রবলেম হওয়ার সম্ভাবনাটা কম। আর যেহেতু উইলিয়াম ব্লেকের কবিতাগুলো তো সহজ, ছোট ছোট, ওখানেও সমস্যা কম। যদি কোথাও কোনো কিছু থাকে সেটা তো বলতে পারো। একটু হাত তুলবা সবাই, হ্যাঁ, একটু হাত তোলো যদি কারো প্রবলেম থাকে। বা উইলিয়াম ব্লেকের যদি সমস্যা না থাকে, বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরও বলতে পারো, যেহেতু আমি পরীক্ষা নিব তখনই তো আমি বুঝতে পারবো। আর আমি পরীক্ষা নিব তার আগেই, ঠিক পরীক্ষা নিব তার আগেই একটা গ্রুপ আমি করব, মেসেঞ্জার, যারা পরীক্ষা দিবা শুধু তারা থাকবে। আমি যেন ওই সবার ইনবক্সে ঢুকে আমাকে যেন ওই খুঁজে খুঁজে বের করতে না হয় কে পরীক্ষা দিয়েছে আর কে পরীক্ষা দেয়নি। আমি চাই যারা পরীক্ষা দিতে ইন্টারেস্টেড না তারা মেন গ্রুপে থাকবে, ওরা ক্লাস করবে, পরীক্ষা না দিলেও সেটা তাদের ব্যাপার, ঠিক আছে? কারণ ওই সবার ইনবক্সে ঢুকে দেখা যায় 10 জনের ভিতরে একজন দিয়েছে, 10 জনের ভিতরে 2 জন দিয়েছে, ও আমার খুব মেজাজ নষ্ট করাবে। অতএব যারা ইন্টারেস্টেড, ঠিক আছে, তো শুধু তারাই যুক্ত হবা। তারপরও যদি দেখি যে ইন্টারেস্টেড হয়ে যুক্ত হয়েও তুমি পরীক্ষা দিচ্ছ না, তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, ইন্টারেস্টেড হয়ে তুমি গ্রুপে যুক্ত হয়েছো কিন্তু পরীক্ষা দিচ্ছ না, তাহলে কিন্তু আমি মানবো না। এবার ফার্স্ট ইয়ার থেকে যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছে ওদের কিন্তু আমি অনেককে নেই নাই, বুঝতে পারছো? এবার তাদের ইনবক্স চেক করে দেখতেছি সে রেগুলার ছিল কিনা। যারা রেগুলার না আমি তাদেরকে বাদ দিয়েছি, আমি নেবই না তো তাদেরকে আর। অতএব হয় রেগুলার হবা, আমার কথা শুনবা, না হয় তুমি পরীক্ষা না দিলেও চলবে আমার, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কি আমি কি বোঝাতে পারছি কথা? হুম। জি স্যার। হ্যাঁ, তো যারা পরীক্ষা দিবা তারাই যুক্ত হবা, তারাই ইয়া করবা। আচ্ছা, রাজু হাত তুলেছো, রাজু বলো কোথায় সমস্যা তোমার? ব্রিফ কোশ্চেন। ব্রিফ কোশ্চেনে উইলিয়াম ওয়াটসন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের? জি স্যার। আচ্ছা, আসছি। তাহলে উইলিয়াম ব্লেক কারো সমস্যা নাই কোনো?
না স্যার। সরি স্যার, উইলিয়াম ব্লেকের। উইলিয়াম ব্লেকের জি ব্রিফ স্যার। কোশ্চেন, তাই তো? কত নম্বর কোশ্চেনটা? স্যার 7 আর 8। 7 আর 8। এই কোশ্চেনগুলো তো অন্যভাবে দেওয়া আছে, এটা কি? দেখো এখানে আবার 7 8 তো ভিন্নভাবে দেওয়া আছে, তুমি একটু ভালো করে চেক করো তো। এটা কি কবিতার নাম অনুসারে 7 8 না উইলিয়াম জি ব্লেকের? স্যার, জি স্যার। উইলিয়াম ব্লেকের ইন্ট্রোডাকশনের আগে। এই যে হ্যাঁ, হোয়াট ইজ মিস্টিক অ্যান্ড হোয়াট ইজ আ মিস্টিক, হু ইজ আ মিস্টিক পয়েট, তাই তো? হুম, জি স্যার। এই দুটা। হ্যাঁ, লালন ফকিরের গান শুনছো কোনোদিন? জি স্যার। লালন ফকির জি চিনো? স্যার, শুনে। লালন ফকিরকে জি চিনো? জি স্যার, কুষ্টিয়ার। হ্যাঁ কুষ্টিয়ার, হ্যাঁ ঠিক আছে, উনি কুষ্টিয়ার, কিন্তু ওনাকে শুধু ওইভাবে তো আমরা চিনি না, তাকে কি হিসাবে চিনি আমরা? স্যার লালন কবি, মরমী কবি। তাকে মরমী বলতে কি কি বোঝায়? মরমী মানে কি? স্যার আধ্যাত্মিক কবি। হ্যাঁ, স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক, তাই তো? তার কথাবার্তাগুলো সিম্বলিক ওয়েতে আসলে আমাদের আত্মা এবং ডিভাইন ক্ষমতার মধ্যে একটা কানেকশনকে বোঝায়। যেমন ওই যে খাঁচার ভিতর অচিন পাখি, তো এই গানটা যে তিনি বলেছেন, এটা গানেরটার মিনিংটা কি? খাঁচা কি আর অচিন পাখিটা কি? স্যার খাঁচা হচ্ছে বডি, মানব আলোচনা করে আত্মা। হ্যাঁ, পাখিটা হচ্ছে কি আত্মা, তাই না? তাহলে এই যে এই জাতীয় জিনিসগুলোকে যারা ভাবে বা যারা ডিল করে বা যারা আলোচনা করে, হ্যাঁ, এই জাতীয় কবিদেরকে মেইনলি এরকম মিস্টিক বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মিস্টিক কবি। তার লালন ফকিরও কিন্তু এক ধরনের কবি, রবীন্দ্রনাথও কিন্তু এক ধরনের মিস্টিক কবি। তার অনেকগুলো কবিতা আছে যেগুলো এরকম স্পিরিচুয়াল, সোল, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে ডিল করে, যেগুলো আমাদের মানুষের, সাধারণ মানুষের মানে অনুভূতি, চিন্তা ক্ষমতার বাইরে। এগুলো জাস্ট আমরা মানে আঁচ করতে পারি, কিন্তু এগুলোকে নিয়ে আমরা আসলে কোনো রিজন দিয়ে প্রমাণ করতে পারি না। তারপর দেখো, আ মিস্টিক ইজ অ্যান ইন্ডিভিজুয়াল হু এক্সপিরিয়েন্স আ ডিরেক্ট অ্যান্ড পার্সোনাল কানেকশন উইথ দ্য ডিভাইন, ট্রান্সেন্ডেন্ট অর স্পিরিচুয়াল রিয়ামস থ্রু মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, তাই তো? এই মিস্টিক্যাল মানেই হচ্ছে যে বিষয়গুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে, ঠিক আছে তো? মিস্টেরিয়াস বলতে আমরা কি বুঝি বলো তো? মিস্টেরিয়াস বলতে স্যার আধ্যাত্মিক। না, সবসময় আধ্যাত্মিক। রহস্যময় স্যার, রহস্য। হ্যাঁ, মানে কি আমরা বলি না মিস্ট্রিয়াস, ব্যাপারটা খুব মিস্ট্রিয়াস, মানে কি? রহস্যজনক, হ্যাঁ, রহস্যময়, যেটা আমাদের কি, আমাদের বোধ শক্তির বাইরে, নাকি? মানে আমাদের বোধ বা জানা বা প্রমাণ করার বাইরে, এরকম একটা বিষয়কে বোঝানো হয়, ঠিক আছে? দেখো এখানে বলছে, দেখো যে আ পারসন হু সিক্স বাই কন্টেম্পলেশন অর সেলফ সারেন্ডার টু অবটেন ইউনিটি অর অ্যাবজর্পশন উইথ দ্য ডেইটি অর দ্য অ্যাবসলিউট, মানে কি? অ্যাবসলিউট আর ডেইটি মানে কি? গড বা স্পিরিট। বলছে হু বিলিভস ইন দ্য স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন অফ ট্রুথ দ্যাট আর বিয়ন্ড দ্য ইন্টালেক্ট। ইন্টালেক্ট মানে আমাদের বুদ্ধি শক্তির বাইরে, এরকম কিছু, ঠিক আছে? এই যে যেমন আমরা ইন্ট্রোডাকশন যে কবিতাটা পড়েছি, ওখানে তিনি ছোট বাচ্চাকে দেখতেছেন, তাই না? আবার হচ্ছে দেখো আমরা যে চিমনি সুইপার পড়তেছি, তাই না? চিমনি সুইপারে কি দেখা যাচ্ছে? যে অ্যাঞ্জেল আসতেছে, হ্যাঁ, তাদেরকে রক্ষা করতেছে, স্বপ্নে দেখতেছে, এই যে ব্যাপারগুলো, এইগুলো ব্যাপার যখন হচ্ছে, এমনকি আমরা মানে ক্লাসে পড়েছিলাম উইলিয়াম ব্লেকের ব্যাপারে, যে উইলিয়াম ব্লেক নাকি তিনি ওই ফেরেস্তা বা এদেরকে নাকি দেখতে পাইতেন। আমরা পড়ছিলাম না একটা ইন্ট্রোডাকশনে, মানে উইলিয়াম ব্লেক সম্পর্কে পড়তে গিয়ে, হ্যাঁ, তার সম্পর্কে আমরা বিষয় পেয়েছি যে তিনি যেন বিশেষ একটা ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তিনি নাকি যেগুলো আমাদের সাধারণ ক্ষমতার বাইরে, এমন কিছু তিনি দেখতে পাইতেন বা অনুভব করতে পারতেন, ঠিক আছে? এরকম কিছু বলা হয়েছে। তো এই জাতীয় মানুষদেরকে মেনলি মিস্টিক বলা হয়ে থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? তা বলছি কি, দেখো, মিস্টিসিজম ইনভলভ সিকিং আ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নেচার অফ এক্সিস্টেন্স, দ্য ডিভাইন অ্যান্ড দ্য আলটিমেট রিয়েলিটি থ্রু ডিরেক্ট কমিউনিয়ন, ইনটিউশন অর সেন্স অফ ইউনিটি বিয়ন্ড অর্ডিনারি হিউম্যান পারসেপশন, যেটা সাধারণ মানুষের পারসেপশনের বাইরে গিয়ে, তাই তো? বাইরে গিয়ে ডিভাইন, তাই তো, আমাদের যে স্বর্গ বা আত্মা বা স্পিরিট, ওইগুলোর এক্সিস্টেন্স, তাই তো, এবং নেচারের এক্সিস্টেন্স, এইগুলোকে আমরা ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারি। এরকম বিষয়, এরকম মতবাদকে মেনলি বলা হয় মিস্টিসিজম। যেমন হচ্ছে
মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, তাই না? এই গানটাই। এখানে মনের মানুষটাকে বলো তো, এই মনের মানুষ বলতে কাকে বোঝানো হচ্ছে? বলে দুই ভাবে নেওয়া যায়। প্রথমত হচ্ছে আধ্যাত্মিক লেভেলে, মানে প্রভুর সাথে অর্থাৎ গডের সাথে। হ্যাঁ, গডের সাথে, তাই তো। গড বা হচ্ছে সে কিন্তু কোনো ধর্মে বিশ্বাসী ছিল না, তাই না? সে ইসলাম বলো, হিন্দুইজম বলো, এগুলোতে বিশ্বাসী ছিল না, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে এই পুরো বিশ্বটা কোনো সুপার হিউম্যান বলে কথা, যার অংশ হচ্ছে আমরা। যেমন আমাদের বডিতে কান একটা অংশ, দাঁত একটা অংশ, নাক একটা অংশ, এরকম পুরো বিশ্বটাই একটা সুপার বিংয়ের অধীনে আছে। সেই সুপার বিংয়ের এক একটা ইউনিটি হচ্ছে আমরা, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও বলেছে, তাই না? যে আমরা হচ্ছে কি, উই আর জাস্ট আ পার্ট অর ইউনিট অফ দ্যাট সুপার ইউনিটি। আমরা কি করি, এই যে পাতা, ফুল, পাখি, সব কিছুই তার একটা অংশ। এই উইলিয়াম ব্লেক এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুইজনই এই মিস্টিসিজম নিয়ে ডিল করেছেন। এই মিস্টিক মানে হচ্ছে ইন্টারনালি বা ডিপলি ডিভাইন পাওয়ারকে আন্ডারস্ট্যান্ড করতে পারার যে ক্ষমতাটা। এবং যে কবিরা এরকম মিস্টিক আইডিয়াল নিয়ে কবিতা লেখে, থিম লেখে, তাই তো, বা এক্সপিরিয়েন্সগুলোকে ডিল করে সাহিত্যকর্ম লেখে, তাদেরকে মিস্টিক পয়েট বলা হয়ে থাকে। তাহলে মিস্টিক হচ্ছে এক জিনিস আর মিস্টিক পয়েট হচ্ছে আরেক জিনিস, ঠিক আছে তো? মিস্টিক কি সবসময় পয়েট হবে এমন না, কিন্তু মিস্টিকই যদি কবিতা লেখা শুরু করে তখন সেটা হয়ে যাবে কি, মিস্টিক পয়েট। হ্যাঁ, তারপরে দেখো, আ মিস্টিক পয়েট হু ইজ অ্যান ইন্ডিভিজুয়াল হুজ পোয়েট্রি রিফ্লেক্টস থিমস, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনসাইট অ্যাসোসিয়েটেড উইথ মিস্টিসিজম। আর মিস্টিক পয়েটস আর অফেন ক্যারেক্টারাইজড বাই দেয়ার এক্সপ্রেশন অফ দ্য ডিভাইন, দেখো, ট্রান্সেন্ডেন্টাল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড আ ডিপ কানেকশন উইথ দ্য স্পিরিচুয়াল অ্যান্ড মিস্টিক্যাল ডাইমেনশন অফ এক্সিস্টেন্স। মিস্টিক্যাল ডাইমেনশন অফ এক্সিস্টেন্স মানে কি, পুরো বিশ্বটাই একটা ডাইমেনশন, তাই তো? তাদের সাথে আমাদের একটা, তাই তো, একটা কানেকশন রয়েছে, যেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। ট্রান্সেন্ডেন্টাল মানে বুঝো তো, এই শব্দটা বারবার আসতেছে, এই শব্দটা কিন্তু এর সাথে বেশি যায়। ট্রান্সেন্ডেন্টাল মানে কি জানা আছে? এর ট্রান্সেন্ডেন্টাল মানে হলো নেচারের বাইরে গিয়ে কোনো কিছু। নেচারাল তো আমাদের, যেটা আমাদের বোধের মধ্যে পড়ে, বোধের বাইরে, হ্যাঁ, নেচারের বাইরে চলে যায় এমন কিছু বিষয়কে ট্রান্সেন্ডেন্টাল বলা হয়। দেখো, অ্যাডজেক্টিভ হিসাবে দেখো, রিলেটিং টু স্পিরিচুয়াল রিয়াম, যেটা হচ্ছে কি, পুরোটা কি স্পিরিচুয়ালের সাথে রিলেটেড, বুঝতে পারছো? যেটা হচ্ছে আদার ওয়ার্ল্ডলি, দেখো, সুপার হিউম্যান, হ্যাঁ, দেখো, প্রিটারনেটারাল বা সুপার ন্যাচারাল, নেচারের বাইরে, হ্যাঁ, নেচারের থেকে আরও সুপার, হ্যাঁ, এরকম কিছুকে মেনলি ট্রান্সেন্ডেন্টাল বলা হয়ে থাকে। ট্রান্সেন্ডেন্ট এটা ভার্ব হিসেবে ব্যবহার করেন, নেচারকেও পেরিয়ে যাওয়া, নেচারের বাইরে গিয়ে, হ্যাঁ, যেটা আমরা সত্য বলে রিজন দিয়ে, যুক্তি দিয়ে প্রমাণ করি, সেই যুক্তির বাইরে গিয়ে এমন কোনো তত্ত্বকে আমরা যেটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল। কি কথা বোঝা গেল? এই যে দেখো, ট্রান্সেন্ডেন্ট মানে হচ্ছে স্বাভাবিক সীমা অতিক্রম করা বা সাধারণ অভিজ্ঞতার সীমার বাইরে প্রসারিত, বা মিথ্যে, এখানে আবার মিথ্যাও বলছে। মানে মিথ্যা মানে কি, যা আমরা যেটা সবচেয়ে বড় কথা হলো অতীন্দ্রিয়, এটা একটা কথা সুন্দর। অতীন্দ্রিয় মানে আমাদের ইন্দ্রিয়েরও বাইরে চলে গিয়ে, যেটা ইন্দ্রিয় দিয়ে আমরা প্রমাণ করি তার বাইরে চলে যাওয়া, এইরকম বিষয়টাকে মেনলি নির্দেশ করা হয়। হ্যাঁ, দেখেন বলছে, আর ট্রান্সেন্ডেন্টাল এক্সপিরিয়েন্স অর ইভেন্ট অর অবজেক্ট ইজ অ্যান or idea is extremely special and unusual and cannot be understood in ordinary ways, যেটা আমরা সাধারণভাবে বুঝতে পারবো না, এরকম কিছুকে। আচ্ছা, তো যাই হোক, অনেক কিছুই বললাম, আশা করি বুঝতে পেরেছো। তার একটা ওয়ার্ড যে ইন্ডিভিজুয়াল, মানে অনেক জায়গায় আসে, প্লাস ইন্ডিভিজুয়ালিজম, এর অ্যাকচুয়ালি মিনিংটা কি? তো হিস্ট্রিও তো আমরা পড়লাম কয়েকবার। ইন্ডিভিজুয়ালিজম, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে এক একটা সিম কার্ড। সিম কার্ড বুঝো? নিজস্বতা বোঝায় না? হ্যাঁ, ওই তো। তার মানে কি, তার মানে এটা কি, যে একটার সাথে একটা মিলবে না। তুমি এক, আমি এক, তোমার সাথে স্বতন্ত্র, হ্যাঁ, স্বতন্ত্র মন, মানে তোমার সাথে আমার মিলবে না। প্রত্যেকটা ব্যক্তি এক একটা ইন্ডিভিজুয়াল, মানে স্বতন্ত্র এক একটা ব্যক্তি, তার চিন্তা ভাবনা, তার খাওয়া দাওয়া, তার আচার আচরণ ভিন্নতা হবে। কিন্তু আমাদের মধ্যে কনফ্লিক্টটা এটাই যে আমরা সবসময় মনে করি ও কেন আমার মতো না। সবাই আমরা চাই সবাই আমার মতো হোক, তাই তো? সবাই চাবে সবাই আমার মতো হোক। তাহলে এখানে কি কেউ কারোর মতো হবে পৃথিবীতে? এক একটা সিম কার্ড কি একটা সিম কার্ডকে একটা সিম কার্ডের সাথে মিলবে? নাম্বার মিলবে? বলো। হ্যাঁ, মিলবে না, তাই না? কাছাকাছি হবে কিন্তু একদম হবে না। যমজ ভাই বোন কি একরকম হয় বলো তো পুরোপুরি?
পার্থক্য থাকে। হ্যাঁ, পার্থক্য থাকেই। তা ওই যে ওই পার্থক্যটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একক বা স্বতন্ত্র, সেটা যে কোনো ব্যক্তি হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মোবাইল ফোন, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মেটার, ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, এরকম করে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি, বা ইন্ডিভিজুয়ালকে নাউন হিসাবেও ব্যবহার করতে পারি। যে অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান ডু হোয়াট এভার হি অর শি লাইক, মানে কি অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান ডু হোয়াট এভার হি অর শি লাইক, মানে কি, মানে একজন ব্যক্তি, নাকি ইন্ডিভিজুয়াল মানে এখানে ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজনের সাথে তার খুশি মতো যা খুশি তাই করতে পারে, মানে একজন ব্যক্তি তার যা খুশি তাই করতে পারে, এরকম এটা বলতে ব্যবহার করা হয় ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? আর কিছু? স্যার নার্সের সং এর 2 নাম্বার ব্রিফটা একটু দেখ। কত কিসের দুই নম্বর? এই উইলিয়াম ব্লেকেরই? হ্যাঁ হ্যাঁ, ব্রিফের নার্সের সং এর 2 নাম্বার। আচ্ছা, স্যার নার্সের সং কবিতাটি বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে স্যার। আমি আসলে বুঝতে পারছি না নার্সের সং কি নিয়ে আসলে, বা মূল থিমটি কি, বা কি নিয়ে। নার্সেস সং এর মূল থিমটা কি, তাই তো? নার্সেস সং এর মূল থিমটা হলো জি একটা স্যার। হচ্ছে ইনোসেন্স আর এক্সপেরিয়েন্সের মধ্যে একটা পার্থক্য দেখানো। যে তুমি যখন চোর, তখন তুমি সবাইকে মনে করবা ও মনে চোর, ঠিক আছে? আর তুমি যখন সাধু, তখন মনে করবা তুমি অপরাধটা তখন বুঝতে পারবে। একটা বিষয় খেয়াল করো যে নকল কে ভালো ধরতে পারে, কোন টিচার ভালো নকল ধরতে পারবে বলো তো? আর স্যার স্যার নকলের যে উপর আগে নকল করছে। হ্যাঁ, যে আগে নকল করছে, ঠিক আছে তো। কিন্তু যে নকল করেনি সে তো ধরতে পারবে না বেশি, কারণ তার তো নকল কিভাবে করে স্টুডেন্টরা, তার তো বোঝার ক্ষমতা কম। তা সংস অফ ইনোসেন্সে যে নার্স, সেই নার্স কি শিশুদের মধ্যে কোনো খারাপ কিছুর ইঙ্গিত পেয়েছে, নাকি সব কিছুকে সে ভালো মনে করেছে? স্যার ভালো মনে করছে। করেছে। হ্যাঁ, ওইটাই বোঝানো হয়েছে যে দৃষ্টিভঙ্গিটা, হ্যাঁ, সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা। আর এক্সপেরিয়েন্সে যখন দেখলাম, তখন বাচ্চারা হয়তো ফিস ফিস করলেও তার ভয় লাগতেছে, চেহারা আবার কীভাবে। একটা জিনিস ভাবো তো, কোন মা বা কোন বাবা তার ছেলে মেয়ের প্রতি বেশি অ্যাটেনশন রাখে? কোন মা তার মেয়েকে বেশি স্কুল কলেজে নিয়ে নিয়ে যাবে, ছাড়বে না সহজে? স্যার যারা আগে পড়াচুরি করছে তারা। যে আগে পড়াচুরি করছে, প্রেম করছে, হ্যাঁ, লুকাই চুরাই করছে, এই জন্য তার নিজের জি ভয়টা বেশি স্যার। যে তার মেয়ে বা ছেলেও মনে হয় এই কাজই করে। এই জন্য দেখবা যে কিছু কিছু মা আছে একদম পিছু ছাড়বে না তার মেয়ের। এখন জানি না, আমার কথাটা ভুল হতে পারে, আমি জাস্ট এমনি বললাম কথাটা উদাহরণ হিসেবে। হ্যাঁ, স্যার আমার একটা বান্ধবী ছিল স্যার, বান্ধবী আছে হুম, অনার্স ফার্স্ট ইয়ার থেকে এখন পর্যন্ত যতদিন ক্লাসে আসে রেগুলার হ্যাঁ, হ্যাঁ, ডেইলিতে মা নিয়ে আসে এবং বাসায় নিয়েও যায়। হ্যাঁ, হ্যাঁ, অল টাইম সে কলেজে বসে থাকে কলেজ চলাকালীন পর্যন্ত। হ্যাঁ, হ্যাঁ, তাই ওইটাই বললাম। সেই তাহলে এক্সপিরিয়েন্সের নার্স কি করতেছে, বাচ্চারা একটু ফিসফিস করলে, একটু ইয়া করলে তার ভয় লাগতেছে, এরা মনে কোনো অপরাধের কথা ভাবছে না তো, এরা কি কিছু অপরাধ করতে যাচ্ছে নাকি, এই যে একটা সেন্স, হ্যাঁ, এইটা বোঝানো হচ্ছে। একইভাবে দেখো তো, এই ইনোসেন্সে যখন তুমি ইয়া পড়ছো, নার্স ইয়া কি চিমনি সুইপার পড়তেছো, তাই না? ওদেরকে যা বোঝানো হচ্ছে তাই বোঝা যাচ্ছে ওরা, তাই না? যে একজন অ্যাঞ্জেল আসলো, এসে বললো তোমরা যদি সঠিকভাবে কাজ করো, তোমাদেরকে অত্যাচার করলে যদি সেটা মেনে নাও, তোমরা যদি প্রতিবাদ না করো, তাহলে গড তোমাদেরকে খুব ভালোবাসবেন। কিন্তু এক্সপিরিয়েন্সে গিয়ে কি কি দাঁড়াচ্ছে, সে শিশুটা প্রতিবাদ করছে, হ্যাঁ, তার বাবা মায়ের বিরুদ্ধে হলেও প্রতিবাদ করছে, যে তারা নাকি আমাদের জন্য প্রার্থনা করতে গেছে চার্চে, আমাদের জন্য এই স্বর্গ রচনা করার জন্য, ঠিক আছে তো, যাতে আমরা এইখানে সুস্থভাবে এই চিমনি সুইপিং পরিষ্কার, মানে চিমনিগুলোকে পরিষ্কার করতে পারি। তাহলে আমাদের বাবা মা গেছে আমাদের হয়ে চার্চে প্রার্থনা করতে, হ্যাঁ, আমরা যেন ভালো থাকি। এসব কি ভণ্ডামি? হ্যাঁ, যে আমাদের, স্যার গডের বিরুদ্ধে প্রতিবাদ করছে। হ্যাঁ, গডের বিরুদ্ধে, যে চার্চ, গড, প্রিস্ট, প্যারেন্ট, সবার বিরুদ্ধে সে প্রতিবাদ দেখিয়েছে। তার মানে কি সে এক্সপেরিয়েন্স, যে এগুলো দিয়ে কাজ হবে না। তাই এই যে এখানে এই দুটার মধ্যে দুটা কবিতা আছে, মানে কি একটা ইয়া দেখানোর চেষ্টা করানো হয়েছে যে আমরা কোন রূপে কোন ধরনের থিঙ্কিংটা করে থাকি মেনলি। কি কথা বুঝতে পেরেছ? এবং ওয়ার্ড চয়েসের মধ্যে পার্থক্য আছে, তাই না? ওয়ার্ড চয়েসটা, যে কোথাও স্প্রিং বলা হচ্ছে, হ্যাঁ, কখনো সামার নিয়ে আসা হচ্ছে, কখনো উইন্টার নিয়ে আসা হচ্ছে, কখনো ডার্কনেস নিয়ে আসা হচ্ছে, কোথাও লাইট নিয়ে আসা হচ্ছে। এই শব্দ চয়নের মধ্যেও এই এক্সপিরিয়েন্স এবং ইনোসেন্সের যে সেন্সটা, সেটা কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করেছেন। কি বুঝতে পেরেছ বিষয়টা? একটু পাশাপাশি দুইটা কবিতা, বিশেষ করে কোশ্চেনগুলো পড়লেও তো বুঝতে পারার কথা যে আসলে কি বিষয়টা এখানে ডিল করতে চাওয়া হয়েছে।
হ্যাঁ আচ্ছা স্যার ইন্ট্রোডাকশনে 2 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখবেন। ব্রিফ কোশ্চেন। জি স্যার। এই যে এত সমস্যা, তাহলে এতক্ষণ বলছিল না কেন সবাই? আমি 10 মিনিট ধরে শুধু চেয়েছি যে তোমরা তোমাদের সমস্যা বলো। আচ্ছা ইন্ট্রোডাকশনে এই যে 2 নম্বর কোশ্চেন। স্যার হ্যাঁ হ্যাঁ বলো কি বলতে যাচ্ছ, এখানে কি সমস্যা এটার? স্যার এই যে আই বা এ ক্লাউড আই স্যার এটা একটু স্যার। আই মানে হচ্ছে ইডিস্ট। এটা কবে জানছো যে এটা আমার জানা লাগবে? কবে জানছো যে এই জিনিসটা আমি জানি না? বলো তো। স্যার মনে হয় অনেক আগেই স্যার। তাহলে তুমি অনলাইনে আমার কাছে ক্লাস করতে এসেছো কেন? যখন তুমি অনলাইনে যুক্ত আছো তখন আমার কাছ থেকে কেন জানতে হবে? এটা তো তুমি যদি গুগলে এটা লিখেও সার্চ দাও তাও তো চলে আসবে যে এটার মানেটা কি। এটার মানে কি বলো? এখান থেকে পড়ো তুমি, আমি বলাবো না। এখন আমার ছেলে নিয়ে আসছে, বাবা এই অঙ্কটা করে দাও, তো আমি সরাসরি অঙ্কটা করে দেবো, আমি যে যা এই অঙ্ক দিয়ে তার কোনো লাভ আছে? লাভ হবে? ও তো আনসার শিট দেখে করে নিতে পারতো। না স্যার। হ্যাঁ একটু নিজেরা খাটো, একটু দেখো। সেই কবে জানছো? স্যারের কাছ থেকে জানবো, তারপর আমি পারবো না ভাই এত কষ্ট করে জানতে, স্যারের কাছ থেকে জেনে নিব। দেখো এটা আই মানে হচ্ছে এটা একটা ল্যাটিন ফ্রেজ। ল্যাটিন ফ্রেজটা কি? ইডিস্ট। ইডের আই আর ইস্টের ই। এটার ইংলিশ মিনিং হলো দ্যাট ইজ। দ্যাট ইজ মানে হচ্ছে বলতে বোঝাই। দ্যাট ইজ মানে বলতে বোঝাই। তাই ওখানে ওই দ্যাট ইজ শব্দটা ইউজ না করে অনেকে এই যে আই ই এই শব্দটা এই সংক্ষেপে এভাবে লেখে, যেমন আমরা এটসেট্রা লিখি না, এইটা মানে দ্য চাইল্ড অন আ ক্লাউড মে রিপ্রেজেন্ট জিজাস ক্রাইস্ট হু স্পিক ফ্রম আ ক্লাউড, তাই তো? হু স্পিক্স ফ্রম আ ক্লাউড। তাহলে এই চাইল্ডটাকে আমরা মনে করতেছি যে এটা জিজাস ক্রাইস্টকে রিপ্রেজেন্ট করতে পারে, যে হয়তো মেঘ থেকে কথা বলছে। মেঘ থেকে মানে হেভেন থেকে। দেখো দ্যাট ইজ হেভেন। মেঘ মানে এখানে কি রিপ্রেজেন্ট করছে? মেঘ মানে কি? হেভেন। হেভেন। এটা স্বর্গ। হ্যাঁ মানে দ্যাট ইজ আ ক্লাউড, দ্যাট ইজ হেভেন অর হেভেন, এরকম বলতে চাওয়া হয়েছিল এখানে, ঠিক আছে? আচ্ছা তারপরে স্যার আমি বলছিলাম নার্সের সঙ্গে 2 নাম্বারটা। 2 নম্বর কোশ্চেন। স্যার 5-6 স্যার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কোনটা? 5-6। 5-6। আচ্ছা দেখো পাস্টোরাল পোয়েম বা পোয়েট্রি কি আসলে? পাস্টোরাল শব্দটা দিয়ে কি বোঝায় সেটা একটু বলো, তাহলে তো বুঝতে পারবা। পাস্টোরাল মানে কি? গ্রাম্য। তাহলে এটা তো আর কিছু না। গ্রাম্য। গ্রাম্য, তবে গ্রামের বিষয় থাকবে এখানে, তাই তো? গ্রামের প্রকৃতি থাকবে, গ্রামের শান্ত পরিবেশ থাকবে, গ্রামের বিউটিফুল নেচার থাকবে, তাই তো? গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রা থাকবে, এটাই পাস্টোরাল। অতএব এই যে কবিতা এগুলো থাকবে সেটাই পাস্টোরাল পোয়েট্রি। এখানে শেফার্ড থাকবে, শেফার্ডেস থাকবে। রাখালি কবিতা। হ্যাঁ স্যার রাখালি কবিতা। সেটা তুমি বলতে পারো, রাখালি কবিতা বলতে পারো, জসিমউদ্দিনের রাখালি, তাই তো? হ্যাঁ মূল কথা হলো গ্রাম্য সেটিং যেটা থাকবে, গ্রামীয় পরিবেশ যেটা থাকবে, গ্রামের জীবনযাত্রা থাকবে, এইটাকেই দেখো পাস্টোরাল পোয়েট্রি ইজ আ লিটারি জানরা দ্যাট আইডিয়ালাইজ রুরাল লাইফ। এখানে তো ক্লিয়ারলি বলা আছে পোর্ট্রেইং ইট অ্যাজ আ পিসফুল অ্যান্ড হারমোনিয়াস। আমরা তো গ্রামকে কেমন বলি? শহরের মতো একটা হইচইপূর্ণ, বিশৃঙ্খলা, কেমন বলি আমরা? বলো। পিসফুল প্লেস বলি। পিসফুল, তাই তো? পিসফুল বা ইডিলিক প্লেস আমরা বলে থাকি। ইডিলিক মানে কি? শান্ত শিষ্ট একটা মানে স্বাভাবিক একটা জীবন বলি, যেখানে কোনো জটিলতা নেই, ঝামেলা নেই, এরকম একটা বিষয় বলে থাকি। কিন্তু আমার মনে হয় যেন গ্রামেই ঝামেলা বেশি, বুঝতে পারছো? গ্রামের মানুষ খুব জটিল শহরের থেকে আরো। জি স্যার। ঝগড়া বেশি হয় স্যার। তারা হচ্ছে মুরগির জন্য কাটাকাটি করে একটা, হ্যাঁ আমার মুরগি তোর ইয়েতে ঢুকছে, তুই আল ঠেলাঠেলি বুঝো, আল ঠেলাঠেলি বুঝো গ্রামে? স্যার আজকেও আমাদের বাড়ির পাশে হয়েছে না? আর তো বললাম যে গ্রামে তো আমি জানি, আমি তো ছিলাম। কত যে সহজ সরল মানুষ, ওরে প্যাঁচ লাগানো কথাবার্তা, চায়ের দোকানে বসে অন্যের দুর্নাম করা, এই হচ্ছে ওদের কাজ। খুবই জটিল আসলে। মানুষ আমরা সবাই খারাপ, গ্রাম শহর বলে কথা না। তারা গ্রামের মতো খারাপ, শহরের মতো খারাপ, বুঝতে পারছো? হ্যাঁ শুধু প্রকৃতিকে আমরা ধরতে পারি যে প্রকৃতিটা হয়তো শহরটা কোলাহলপূর্ণ,
প্রাকৃতিক বাতাস টাতাস কম, গ্রামটা ভালো, কিন্তু মানুষজন যেখানে থাকুক, ও স্বর্গে থাকলেও ঢেকি ধান বানে, বুঝতে পারছো? ওই কথা বলা হয়েছে না যে হ্যাঁ স্বর্গে গেলেও ঢেকি ধান বানে। তো এটা বলা হচ্ছে যে pastoral poetry is a literary genre that idealizes rural life, portraying it as a peaceful and harmonious and often idyllic existence. This form of poetry typically celebrates the beauty of nature, the simplicity of rural living, and the virtues associated with the rustic agrarian life. Agrarian মানে কৃষিভিত্তিক জীবনযাত্রা, হ্যাঁ? Pastoral poetry often features shepherd or rural characters setting, creating a poetic vision of an unspoiled and দেখো bucolic landscape. Unspoiled মানে কি? ওই দুটা ঘুরে ফিরে একই কথা, পাস্টোরাল পোয়েট্রি আর পাস্টোরাল পয়েম, মানে পয়েম আর পোয়েট্রি, এই একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। বলো তো কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল পোয়েট্রি আর পয়েমের ভিতর? স্যার পোয়েম কাউন্টেবল। হ্যাঁ, পয়েম হচ্ছে কাউন্টেবল, তাই তো, আর পোয়েট্রি হচ্ছে আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট ধারণা। এই কথা বুঝতে পেরেছো? পাস্টোরাল কি জিনিস? জি স্যার। এই যে কবিতাগুলো পড়তে গিয়ে আমরা শেফার্ড পেয়েছি, পাই নাই? ল্যাম্প পেয়েছি, চিলড্রেন পেয়েছি, গ্রামের পরিবেশ পেয়েছি, মানে গ্রাম বলতে বন জঙ্গল মাঠ উপত্যকা, হ্যাঁ, চারণভূমি, এই সব তো এখানে আছে। আচ্ছা, তারপর কার জন্য সমস্যা ছিল কোথায়? নাইমের স্যার চিমনি সুইপার 2 নাম্বার। চিমনি সুইপারের 2 নম্বর। স্যার নার্সের সং। চিমনি সুইপারের 2 নম্বর, এটা তো 2022 সালে এসেছে। তারপর বলো কি বলতে চাচ্ছ এটা? 2 নাম্বার 9 নাম্বার স্যার। 9 নম্বর। Why were the heads of chimney sweeper saved? এটা তো সহজ হিসাব। যারা বালির মধ্যে কাজ করে, মনে করো তারা চিমনির ভিতরে ঢুকে মাথা করবে, কালি পরিষ্কার করবে, তাহলে তাদের মাথা সেভ করা হয় কেন? বলো। এর আনসারটা ওই যে ওয়্যারের পর কিছু হবে কিনা, ওয়্যার শেপড হবে। The heads of chimney sweeper were, ও হ্যাঁ, এটা তো সিম্পলি বোঝা যাচ্ছে যে মিস হয়ে গেছে লিখতে গিয়ে, টাইপিং মিস গেছে। হ্যাঁ, ওয়্যার শেপড, এই যে ওয়্যারের পর এই শেপটা এখানে বাদ পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর কারো নার্সের সঙ্গে কি ছিল সমস্যা, কোন জায়গায়? 2 নম্বর। 2 নম্বর। জি স্যার। আচ্ছা, নার্সের সং ফরশ্যাডোজ। নাম্বারটা হ্যাঁ, আগে দাঁড়া 2 নম্বরটা শেষ করি। 2। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে বলছে কি, হাউ ডাজ দ্য পোয়েম নার্সের সং ফরশ্যাডো দ্য ইমপেন্ডিং চেঞ্জ ইনটু এক্সপেরিয়েন্স? ইমপেন্ডিং চেঞ্জটা কি দিয়ে বোঝানো হয়েছে বলো? এই যে আমরা দুটা যে নার্সের সং পেলাম, এক্সপেরিয়েন্স আর ইনোসেন্স, এখানে চেঞ্জটা কার দিক থেকে হয়েছে? শিশুদের দিক থেকে হয়েছে নাকি নার্সের এক্সপেরিয়েন্সের দিক থেকে হয়েছে? নার্সের এক্সপেরিয়েন্স। নার্সের বিহেভিয়ারের দিক থেকে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে সেটাই বলা হচ্ছে যে ফরশ্যাডো দ্য ইমপেন্ডিং চেঞ্জ ইনটু এক্সপেরিয়েন্স থ্রু দ্য নার্সেস এক্সার্টিং অথরিটি। তাহলে ইনোসেন্সে যে নার্স ছিল সে কি বেশি অথরিটি দেখিয়েছে না এক্সপেরিয়েন্সেরটা বেশি অথরিটি দেখিয়েছে? কে তাদেরকে জোর করে বাসায় নিয়ে গেল বলো? এক্সপেরিয়েন্সেরটা স্যার। এক্সপেরিয়েন্সে। তাহলে এক্সপেরিয়েন্সের নার্সেরা। হ্যাঁ, তাহলে এই 2 নার্সের মধ্যে বা 2 পয়েমের মধ্যে আমরা পার্থক্য দেখলাম যে অথরিটি প্রকাশ করেছে এক্সপেরিয়েন্সের যে নার্সটা, সেটা এটাই বলছে। তাহলে এই এক্সার্টিং অথরিটিটা, তাই তো, থ্রু দ্য নার্সেস এক্সার্টিং অথরিটি ওভার দ্য চিলড্রেন, এইটার মাধ্যম দিয়ে পরিবর্তনটা দেখানো হয়েছে, ইমপেন্ডিং চেঞ্জটা দেখানো হয়েছে, যে আসলে এই মানসিকতার মধ্যে পরিবর্তনটা খেয়াল করা হয়েছে। যেমন ওই যে বললাম না যে এখন আগে আমরা 5-6 পর্যন্ত ছেলে মেয়ে একসাথে গ্রামে খেলা করেছি, ঠিক আছে, কেউ কোনো খারাপ কিছু মনে করা থেকে শুরু করে মানে কোনদিন ভাবতো না। আর এখন কি, মানে ছোট বাচ্চা রাস্তা দিয়ে বার হলেও আমাদের টেনশন থাকে, নাকি? সমস্যা হতে পারে, খারাপ কিছু হতে পারে, খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আগে আমরা এত ফ্রিলি মিশেছি, তারপরেও আমি খুব গাঁজাখোর, হ্যাঁ, খারাপ এই কোনো কিছু এইভাবে আমরা গ্রামে কখনো দেখি নাই। অন্তত আমি গ্রামে তো ছিলাম মিনিমাম এইচএসসি পর্যন্তই, এইচএসসি পর্যন্ত আমি গ্রামেই ছিলাম ততদিন পর্যন্ত। কিন্তু আমি বগুড়াতে ছিলাম 12 বছর, তার ভিতরে আমি গ্রামে খুব কম গিয়েছি, দেখা যাচ্ছে 2-3 বছর পর পর 1বার বা 2বার যেতাম। হ্যাঁ, তো গিয়ে আমি পরিবর্তন যেটা ফিল করেছি, যে ছেলে মেয়েদের মধ্যে উগ্রতা বেশি হয়ে গেছে, ব্যাপক পরিমাণে মাদক দ্রব্যের ছড়াছড়ি হয়েছে এবং ব্যাপক ছেলে মেয়ে আসক্ত হয়ে গেছে মোবাইল ফোন থেকে শুরু করে তোমার মাদক দ্রব্যতে, তাই না? তাহলে এই যে একটা চেঞ্জ এসেছে, তাহলে এখন এর মাধ্যম দিয়ে বাবা মা এখন খুবই শঙ্কিত, যে কারোর সাথে মিশতে গেলেও ভয় পাচ্ছে, মেশাতে ভয় পাচ্ছে। আগে ছেলে মেয়ে ফিল্ডে খেলা করতো, মাঠ ছিল আমাদের গ্রামে একটা, সেখানে, কিন্তু এখনকার ছেলে মেয়ে আর সব খেলাধুলা করে না, মাঠ ফাঁকা পড়ে থাকে, বুঝতে পারছো?
খেলাধুলা করে কিছু কিছু, কিন্তু অধিকাংশই ওই বাঁশের ঝাড়ে, ওই পুকুরের পাড়ে, মাঠের কোনায় চিপায় বসে ওই মোবাইলে যে কি করে তার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, জুয়া টুয়া খেলে হয়তো, বা হচ্ছে নেশা টেশা করে, এই। তাহলে এগুলো কি হচ্ছে? স্যার আর একটা সমস্যা আছে, হ্যাঁ বলো, কোন জায়গায়? ওটা হচ্ছে শর্টে উইলিয়াম ব্লেকেরি। আচ্ছা, আপাতত হ্যাঁ, আমরা ব্রিফে আর কারো সমস্যা থাকলে তারপরে শর্টে আসি। লন্ডন 2 নাম্বার। লন্ডন কবিতা 2 নম্বর। হ্যাঁ, কি সমস্যা এখানে? হোয়াট ইজ নোটিস ইন এভরি ফেস ইন লন্ডন? কবিতাটা কি একটু দেখছো? জি স্যার, আনসারটা কি নোটিসড হবে? এইটাই কোশ্চেন ছিল আর কি। হোয়াট ইজ নোটিসড, হ্যাঁ ইডি হবে। আরে টাইপ করতে গিয়ে মিস, হ্যাঁ এগুলো একটু বুঝে নিবা, এগুলো বুঝে নিবা। হ্যাঁ, যে হয়তো এটা তো প্যাসিভ হবে, অবশ্যই বোঝা যাচ্ছে। টাইপ করতে গিয়ে কখন কোনটা বাদ পড়ে যায়, দু একটা এদিক ওদিক করতে গিয়ে, হ্যাঁ একটু ঠিক করে নিবা। আর কারো ব্রিফে? কারো সমস্যা নাই? ওকে, ভেরি গুড। তাহলে ব্রিফ বাদ দিলাম। এবার হচ্ছে শর্ট। 7 নাম্বার কোশ্চেন স্যার। শর্টের 7 নম্বর কি আছে? কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য টু নার্সেস ইন সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপেরিয়েন্স। তার আগের কারোর কোনো সমস্যা আছে? স্যার সম্পূর্ণ লাগবে না, আচ্ছা 15 নাম্বার পেজে একটা প্যারা। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এটা হচ্ছে 7 নম্বর, তাই তো? আচ্ছা 7 নম্বরের, হ্যাঁ বলো 15 নম্বর পেজের কোন জায়গায়? সিম্বলিক সিগনিফিকেন্স, এটা ছোট 2 লাইন 2.5 লাইন, মিনিংটা আচ্ছা করতে পারতেছি না। কি সিম্বলাইজ করছে এই জায়গায়, তাই তো? বলছে দ্য নার্সেস ইন বোথ সেটস অফ পোয়েমস সিম্বলাইজ ব্রডার থিমস রিলেটেড টু দ্য প্রিজার্ভেশন অর লস অফ ইনোসেন্স। মানে এখানে যেটা দেখানো হচ্ছে, একটাতে আমরা দেখতে পেলাম কি, দুটা পয়েমের মধ্যে একটা পয়েমে দেখলাম প্রিজার্ভেশন অফ ইনোসেন্স। প্রিজার্ভেশন মানে কি? মানে ইনোসেন্সটা ছিল, তাই না? আচ্ছা, এই ইনোসেন্সটা আসলে কার দিক থেকে? চিলড্রেনগুলোর দিক থেকে নাকি নার্সের দিক থেকে বলা হচ্ছে, একটু বলো তো। ইনোসেন্সের সেন্সটা? চিলড্রেন থেকে না, চিলড্রেনের দিক থেকে না, না চিলড্রেনের দিক থেকে না, নার্সের দিক থেকে হবে। নার্সের দিক থেকে আছে, নার্সের দিক থেকে, তাই না? চিলড্রেনরা তো চিলড্রেনের মতো খেলাধুলা করছেই, কিন্তু নার্স দুইটার মধ্যে একটা সেন্স আসতেছে। একজনের ভিতরে সে নার্স নিজেই কি ইনোসেন্স, তার জন্য সে বাচ্চাগুলোর মধ্যেও কোনো খারাপ কিছু ইঙ্গিত পাচ্ছে না। তাই তাদেরকে সন্ধ্যা হয়ে যাওয়া সত্ত্বেও বাচ্চারা যখন বললো কেন আমরা এখন যাবো কেন, সন্ধ্যা তো এখনো হয়নি, পাখিরা উড়াউড়ি করতেছে, ভেড়াগুলো চড়তেছে, হ্যাঁ তাহলে আমরা এখনো খেলবো, তখন নার্সকে বাধা দিয়েছিল না, বললো খেলো, নিয়েছে খেলো। তার মানে কি, সে ইনোসেন্সটাকে নষ্ট করেনি, তার মনের ভিতরে যে ইনোসেন্স ভাবটা ছিল সেটা ছিল, তার মানে প্রিজার্ভেশন অফ ইনোসেন্স। অন্যদিকে তোমার যখন এক্সপিরিয়েন্সে আসলো, সে কিন্তু বললো না তা হবে না, তা হবে না, তোমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, শীত নেমে আসতেছে, শিশির পড়বে, তোমাদের অনেক সমস্যা হবে, তোমাদের বাড়ি যেতে হবে। অতএব তিনি ইনোসেন্স দেখতেই পেলেন না, কি দেখতে পাইলেন? অসংখ্য সমস্যা দেখতে পাইলেন। ঠিক আছে তো? এইটাকে মেনলি দেখানো হয়েছে। অতএব দ্য ইম্প্যাক্ট অফ সোশিয়েটাল ইনফ্লুয়েন্স অফ চাইল্ড অ্যান্ড দ্য কন্ট্রাস্টিং স্টেট অফ দ্য হিউম্যান সোল। আর এটা আসলে কি সিম্বলাইজ করতেছে অরিজিনালি? এটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ সোশিয়েটাল ইনফ্লুয়েন্স অফ চাইল্ডহুড, যে আসলে শিশুরা তাদের মতো হয়তো ইনোসেন্সে আছে, সেটা সংস অফ এক্সপিরিয়েন্সে বোঝো আর ইনোসেন্সে বোঝো, কিন্তু সমাজ কীভাবে দেখছে, এই নার্স দুটো আসলে সমাজকে নির্দেশ করছে। নার্স বলতে তো আমরা নার্সকে বুঝছি না, শুধু সমাজকেও আমরা বুঝতেছি। ওই যে বললাম না যে একসময় 5-6-এ যখন পড়তাম তখন আমরা তো ভাবিই নাই, সমাজও কোনো দিন বলেনি যে এই তোরা বাইরে যা, সন্ধ্যা হয়ে গেছে, এত সন্ধ্যায় খেলিস না। আমরা সন্ধ্যাবেলা তো লুকোচুরি খেলতাম, ছেলে মেয়ে একসাথেই, কোনো আমাদের বাপ মাও বা সমাজও কোনো দিন খারাপ সঙ্গীতে দেখেনি। কিন্তু এখন যদি ক্লাস 5-6 কেন, যদি 1-2 এর ছেলে পেয়েও হাতাহাতি করে হাতে ধরে যায়, তাই তো, তাও সন্দেহ করবে কি না বলো? তাও মনে হবে এখানে কিছু একটা ঘটছে, এই তোর একসাথে ঘুরছিস কে, তোর একসাথে আছিস কে, এইরকম একটা বিষয় বলবে। তার মানে এই দুই নার্স আসলে দুই ধরনের সমাজের
ইমেজকে বোঝানো হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে। তার মানে যে সমাজে অপরাধ বেশি, তাই না, যে সমাজে অপরাধ বেশি সেই সমাজের মানুষ ছোট বাচ্চাদের মধ্যেও অপরাধ দেখতে পায়। আর যে সমাজে অপরাধ কম সেখানে বড় হলেও অপরাধের ইঙ্গিতটা খুব কমই থাকে। হ্যাঁ, এই ব্যাপারটা। তাই বলছে এই নার্সগুলো আসলে ইম্প্যাক্টটাকে প্রকাশ করেছে, দ্য ইম্প্যাক্ট অফ সোশিয়েটাল ইনফ্লুয়েন্স অন চাইল্ড অ্যান্ড দ্য কন্ট্রাস্টিং স্টেটস অফ হিউম্যান সোল। কন্ট্রাস্টিং স্টেট, কনসেপ্ট মানে বিপরীতমুখী স্টেট, যে একজনের ইনোসেন্স আর একজন হচ্ছে এক্সপেরিয়েন্স। আমার সোলটা কেমন, আমি বেশি অপরাধপূর্ণ, আমার মনের ভিতরে কি অপরাধ সেন্সটা বেশি, নাকি আমি অপরাধী কম বা আমার ভিতরে অপরাধ সেন্স কম, এই জায়গাগুলো বোঝানো হয়েছে। এই নার্স বলতে কি আসলে নার্সকেই কি বোঝানো হয়েছে, না আসলে মানুষ অথবা সমাজকে বুঝিয়েছে বলো তো? মানুষ, সমাজ। মানুষ বা সমাজ, তাই না, ইন্ডিভিজুয়াল অথবা কোনো সোসাইটিকে এখানে মেইনলি ইঙ্গিত করা হয়েছে। এই স্যার বুঝছি। শর্টে প্রবলেম নাই আমার, কিন্তু একটা ব্রডে সমস্যা। আচ্ছা, তাহলে শর্টে আর কোনো সমস্যা নাই কারো? আচ্ছা, ওবায়দুল্লাহ নাইম, তোমার কি সমস্যা আছে এখনো? তোমার প্রশ্ন উত্তর পেয়েছো না পাওনি এখনো? স্যার এটা পাইছি ব্রডে আর একটা। আচ্ছা, ব্রডে, তাই তো? হ্যাঁ, এটারই ব্রডে। জি স্যার। আচ্ছা, পিডিএফ এর 9 নাম্বার পেজ। আচ্ছা, কোন নম্বর কোশ্চেনে? কোশ্চেন কোন নম্বর? 2 নাম্বার। 2 নম্বরে? 2 নাম্বার। আচ্ছা, 9 নম্বর পেজে। জি স্যার। আচ্ছা, 9 নম্বর পেজে। হ্যাঁ, কোন জায়গায়? স্যার একটা শর্টের সমস্যা ছিল। স্যার প্রথম প্যারাটাই আর টু পরে স্যার। আর টু পরে? যে হি হ্যাজ, স্যার এই জায়গা থেকে এটা এই না? প্যারাটা বুঝতেছেন উপর, আর একটু উপর থেকে শুরু করলে ভালো হতো প্যারাটা সহ। আর এখান থেকে পড়া দিব, তাই তো? টোটাল ওভারঅল মিনিংটা। জি স্যার। আচ্ছা, এখানে প্রশ্নটা কি ছিল আমরা সেটা দেখি। প্রশ্নটা কি ছিল এখানে? টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল, তাই তো? এখানে দুই ধরনের মানুষের দেখানো হয়েছে, বৈশিষ্ট্য দেখানো হয়েছে। বলছে দেখো, একটা বিশেষ বিষয় আমি তোমাদেরকে একটু বলি, একটা উদাহরণ দিই। হ্যাঁ, রিসেন্টলি ঘটে যাওয়া আমার একটা ঘটনা, যেটা আসলে আমি আসলে সরল বিশ্বাসী এক ধরনের মানুষ, একটু বোকা, আরও গাল দিলে পারে, আরও বলতে পারো তোমরা, একটু গাল টাল দিলে পারে আরও ভালোভাবে বলা যাবে, ঠিক আছে? আমি যতটুকু রাগ ঝাল দেখাই, মানুষের চোখের মুখের দিকে যদি আমার শত্রুও হয় তার দিকে তাকালেও আমার মায়া লাগে আর কি। আমি মানুষকে সহজে অবিশ্বাস করতে পারি না, এটা হলো বড় কথা। তো এই যে তোমাদের আমি গুগল মিট, তো আমি এখন মোটামুটি আমার প্রিমিয়ামটা আছে, টাইমটা হয়তো শেষ হবে না, একদম শেষ পর্যন্ত চলবে। তো এই গুগল মিটটা নিতে গিয়ে আমার কি কাহিনী করছে দেখো। প্রথমে আমি গুগল মিটটা তো অনলাইনে কারো কাছ থেকে নিতাম, তো তাদের সাথে যোগাযোগ করে যখন আর পেলাম না, তখন আমি ভাবলাম যে ভার্চুয়াল মাস্টার কার্ড নিই, ঠিক আছে? তো ভার্চুয়াল মাস্টার কার্ডের জন্য আমি এক জায়গাতে, এই যে অনেকে দেখি টেসবুকে সব পোস্ট দেয়, ওদের মধ্যে 2 জনকে আমি নক করেছিলাম। তো একজনের কাছ, 2 জনের নক করার কারণে মনে করো দেখো 2 ধরনের, কিন্তু আমি মানুষের কাছ থেকে 2 ধরনের নিয়েছি, 2টা কার্ডই আমি নিয়েছি। আমি তোমাদেরকে এই জায়গায় দেখাই, এই জায়গা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে এই যে এই একটা ওয়েবসাইট, কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। তো এখান থেকে নিয়েছি, এই কার্ডটা অলরেডি আমার কাজ করতেছে, আর এই কার্ডটা দিয়ে কিন্তু আমি গুগল মিটের প্রিমিয়ামটা কিনেছি। কার্ডের দাম হচ্ছে 49 টাকা এরকম আর কি, আর ডলার যা নিব সেরকম, ডলার কম বেশি হলে আমার কোনো সমস্যা না। তো এখান থেকে নিয়েছি, মোটামুটি কার্ডটা কাজ করতেছে। তো একই সময়ে নেওয়ার কারণে আর একটা কার্ডের জন্য এই যে এইটা একটা, এখন তোমরা হয়তো এই বিষয়ে জানতে পারো কিনা আমার জানা নেই, আমি এই বিষয়ে খুব অনভিজ্ঞ। তো এইখানে এই কার্ডটা আমি যখন নিয়েছি, দেখো একটু খেয়াল করো, এখানে আমার অলরেডি $104 আছে। $104 মানে কত টাকা বলো তো? 11,000-এর মতো। 12 থেকে 15,000 স্যার, হ্যাঁ, মেবি 12,000 হবে। 11,000, ওই 12,000 টাকা মতো এখানে আমি অলরেডি দিয়েছি, ঠিক আছে? এখন ভাবো, দেখো কি ঘটনা ঘটেছে।
যাকে আমি ইয়া করেছি সে বললো ভাই কার্ডটার দাম 49 টাকা। ভেরি গুড, আমার গুগল মিটটা প্রিমিয়াম নিতে লাগবে হচ্ছে $14, $13 লাগবে। তো আমি বললাম তাহলে আমাকে $15 আপনি ইয়া সহ কার্ডটা আমাকে দেন, এই কার্ডটা। তা সে আমাকে কার্ডটা দিল, প্রথমে দিল হচ্ছে 1700 টাকা তাকে আমি দিলাম টোটাল। সে আমাকে কার্ডটা দিল। এই জায়গায় দেখো লেনদেনগুলো কিন্তু এইভাবে হয়েছে। দেখো প্রথমে আমি $15 নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে 6 তারিখে 6 ডিসেম্বর $15 নিয়েছি। তো তা $15 নেওয়ার পর সে বলতেছে ভাই, এই মেসেজ আসলো আমার কাছে, আবার এইখানেই ইমেলে মেসেজ আসলো যে যদি আপনি $30 মিনিমাম না নেন তাহলে এটাতে লেনদেন করা যাবে না, বুঝতে পারছো, আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো ভালো কথা, তাহলে আমি বললাম তাহলে এক কাজ করেন আপনি তাহলে আরও $15 দেন। তাহলে $15 জন্য আমি 1650 টাকা তাকে আমি দিলাম, ঠিক আছে। দিলে পরে ওটা আবার $15 দিল, দিয়ে হলো $30, বুঝতে পারছো। তো $30 হলো। এবার পরে আবার মেসেজ আসছে যে $30 একসাথে না দিলে পরে ট্রানজ্যাকশন করতে পারবেন না। আমার তো মাথা পুরো হ্যাং হয়ে গেল, আমার পুরো রাগ ধরে গেল আমার। আমি তো বুঝতে পারছি এখানে কোনো চালাকি আছে। অলরেডি ওই সময়ে কিন্তু আমি এটা আগে থেকে কিন্তু নিয়ে ফেলছি, আবার এই কার্ডটা কিন্তু অলরেডি আমার সচল হয়ে গেছে, ঠিক আছে। এনাকে আমি যে কাজ বলেছি উনি $15 কাজ দিয়েছে, আমি $15 দিয়েই কিন্তু কাজ চলতে পারছি, এর কোনো শর্ত নাই, ঠিক আছে। তো এই বিশ্বাসে যে যেহেতু কাজটা হয়, আমি ভাবলাম এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাতে হচ্ছে $1 সমান প্রায় 140 টাকা পড়ে যাচ্ছে, বুঝতে পারছো এইটার। আর এখানে এদের $1 সমান 110 টাকা হবে, 110 টাকা করে নিবে। তাই আমি ভাবলাম তাহলে এটাই নিই, কারণ এখানে তাহলে আমার যেহেতু লাগবে আরও ডলার, সেই হিসাবে আমি $110 করে এটা আমার কাজ দিবে। তো আমি বললাম ভাই এটা আবার কোনো নিয়ম হতে পারে, অলরেডি তো আমি একটা কার্ড নিয়েছি, তাদের তো কোনো শর্ত নেই। এরা বলছে না ভাই আমাদের এটাতে একটু শর্ত আছে, আপনার $30 একবারে না দিলে হবে না। তাহলে অলরেডি আমার কিন্তু 3000 টাকা চলে গেছে, বুঝতে পারছো। 3000 টাকা চলে যাওয়ার পর আমি আবার দিলাম কত, $30 টাকা একসাথে। তাহলে $30 একসাথে মানে হচ্ছে 3300 টাকা, বুঝতে পারছো। $30 টাকা হিসাবে আমি কিন্তু 3300 টাকা তাকে আমি একবারে দিয়েছি। তাহলে $30 ঢুকে গেল, তাহলে হলো কত বলো তো। তাহলে আগের $30 আর এখনকার $30 সব মিলে 60। তাহলে আমি একবারে $30 দিলাম। এবার কার্ডটা অ্যাক্টিভেট হলো, বলছে একসাথে $30 দেওয়ার কারণে কার্ডটা অ্যাক্টিভেট হলো। এবার আমি যখন প্রিমিয়ামটা মানে আরেকটা ইয়াতে কিনতে গেলাম, আরেকটা কাজে দিতে গেলাম, এই কার্ড আর কাজ করতেছে না। তাই আমি বললাম ভাই কার্ডটা তো অ্যাক্টিভেট হয়েছে কিন্তু কাজ করে না কেন। সে বলতেছে ভাই একটা সমস্যা হয়ে গেছে, হঠাৎ করে ব্যাংকের রুলস চেঞ্জ হয়েছে। দেখো আমি তোমাদের মেসেজটা দেখাই। ব্যাংকের রুলস চেঞ্জ হয়েছে যে আপনি যদি বাংলাদেশ থেকে লেনদেন করেন তাহলে মিনিমাম আপনাকে $100 থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। আমি বলছি ভাই $49 একটা কার্ড নিতে গিয়ে যদি আমাকে 10,000 টাকা ব্যয় করতে হয় তাহলে কেমন করে হবে, বুঝতে পারছো। কি চালাক, আমি ধরতে পারছি যে এখানে একটা ফ্রড কাজ করতেছে। দেখো হ্যাঁ দেখো এই যে বলছে, দেখো এই খেয়াল করে এটা, যে মাস্টার কার্ডটা চালু করার জন্য দেখো ফ্রম বাংলাদেশ ইউ মাস্ট ডিপোজিট $100 ইন দ্য অ্যাকাউন্ট অ্যান্ড দেন ডু দ্য ট্রানজ্যাকশন উইথ দ্য কার্ড, ঠিক আছে। তো ভালো কথা, তাহলে আমাকে আরও কত ডলার দিতে হবে বলো তো। অলরেডি $60 আছে, $40 দিতে হবে, ঠিক আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝতে পারছি যে ফ্রড কিছুটা হতে যাচ্ছে, আমি দেখি এর দৌড় কত দূর। আমি দিলাম আবার কত, $40 4400 টাকা আমি তাকে দিলাম। তাতে হলো কত, $40। তাহলে $60 আর এটা দিয়ে কত হলো, তাহলে টোটাল বলো $100 হয়ে গেল, বুঝতে পারছো। এবার আরেকটা ধান্দা হয়ে গেল। এবার আরেকটা ধান্দা শোনো। এবার $100 হওয়ার পর আমি বলছি ভাই $100 তো হয়েছে, এবার কি আমি ইয়া করবো। তো $100 হওয়ার পর সে বলতেছে, পরে আরেকটা মেসেজ আসছে। মেসেজটা হচ্ছে সে মেসেজে বলতেছে ভাই, মেসেজ এখানে আসছে যে আপনি $100 হয়েছে ঠিক আছে, কিন্তু $100 একসাথে পাঠাতে হবে, একসাথে $100 ছাড়া আপনি লেনদেন করতে পারবেন না। কথা বুঝতে পারছো? জি স্যার। কি জাতীয় ফ্রড কিন্তু আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। তো আমি বলছি তোকে আমি আরো টাকা দিব, আমার জমি জায়গা বিক্রি হলে তোকে আমি টাকা দেবো, আমি দেখি না কি করে। আমি তো বুঝতে পারছি এটা ফ্রড পুরো, ঠিক আছে। আমি মেসেজগুলো হেসে দিয়েছি এবং তাকে আমি বলতেছি যে আপনি পুরো ফ্রড, সেটা আমি জানি। তারপরে এটা নিয়ে আমি একজনের সাথে একটা কথা বললাম, কথা বলার পর বলছে আপনি দেখেন সে কতদূর কি করে, তাকে আপনাকে ইয়া করতে হবে। পরে আমি তাকে 11,000 টাকা দিয়েছি পরে $100 জন্য, বুঝতে পারছো। পরবর্তীতে
$100 জন্য আমি তাকে কত টাকা দিলাম? 11,000 টাকা দিলাম। 11,000 টাকা যখন সে পেয়ে গেল, দেখো আমি তোমাদেরকে একটা, ঠিক আছে, সে তখন আমার রাত তখন 12টা বাজে, হ্যাঁ, রাত 12:14 তাকে আমি টাকাটা পাঠালাম। সে বলল ভাই আর 10 থেকে 15 মিনিট টাইম লাগবে কাজটা করতে আপনার। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। সেই 15 মিনিট আজ হয়ে গেল 2 দিন, সে আমাকে ব্লক মেরেছে, ঠিক আছে? এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? ইনোসেন্স আর এক্সপেরিয়েন্সের কি ঘটনা ঘটে গেছে। একজনের কার্ড দিয়ে আমি কাজ করতেছি, আর আরেকজনের কার্ডে এই যে দেখো 10 থেকে 15 মিনিট টাইম লাগবে ডিপোজিট করে জানাবো, 12:14। তারপর থেকে আমি তাকে, দেখো আমি কিন্তু বলেছি যে আমি ঠিক যেভাবে ভাবছি কাজটি কিন্তু সেভাবে চলছে, মানে আমি জানি যে এটা ফ্রড এবং সে আমার টাকাগুলো নিবে, এবং আমি তাকে বলেছি তোর দেখি কত টাকা লাগে। তো এইভাবে পরবর্তীতে দেখো আমি এই যে একটা করে এসেছি, জিডি করেছি ওর নামে, এবং চিন্তা করে দেখো আমি আবার কি করেছি, কালকে সকালে আমি আমার তোমাদের ম্যাডামের নাম্বার দিয়ে আমি তাকে কিন্তু আবার করেছি, এই কার্ড নেওয়ার জন্য আবেদন মানে নক দিয়েছি। কি জোরে কি সুন্দর কথা বলে সে, মানে কখন নিবেন করবেন, খুব আগ্রহ, বুঝতে পারছো? কিন্তু আমি মেসেজ দিয়েছি, সেই মেসেজটাকে সে অলরেডি সে আমার অ্যাকাউন্টটাকে কি করে রাখছে, মানে মানে ব্লক করে রাখছে, বুঝতে পারছো? এমনকি সে সাথে সাথে ছবিটা পর্যন্ত ডিলিট করে দিয়েছে, আমি ছবিটা তার স্ক্রিনশট রেখে দিয়েছিলাম, বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে এই যে এটা আমি করে এসেছি। তা আজকে যখন ওদের কাছে গেলাম, তারা সাথে সাথে বিকাশ এরিয়াটা চেক করলো, চেক করার পর বলছে ভাই আজকেও অনেকজন লেনদেন করেছে তার সাথে, আজকেও সে বলছে আজকে রাতেও সে কয়েকজনের সাথে এই লেনদেনটা করেছে, বুঝতে পারছো? তো আমি যথেষ্ট বড় প্রতারক। হ্যাঁ আমি যথেষ্ট স্যার হ্যাঁ বলো। হ্যাঁ এতগুলো টাকা জেনেও দিলেন, তাতে মানে কি আপনার কোনো লাভ, যে না। কার্ডগুলো যে কিনলেন? না আমি করলাম, আমি কার্ডটা ব্যবহার করতে পারিনি, কিন্তু আমি এর একটা মানে আমি জেনে শুনে, আমি যখনই প্রায় 3,000 টাকা দেওয়ার পরে আমি বুঝতে পারছি আমি অলরেডি একটা ফ্রডে পড়ে গেছি। এই ফ্রডের শেষটা আমি দেখবো, ফ্রডের শেষটা আমি দেখবো, মানে আমি এই জিনিসটাকে নিয়ে যাব দরকার হলে কয়েকটা স্টেপে। সেটা আমি আগে থানায় কালকে জিডি করেছি, ক্রাইম ব্রাঞ্চে গেছি, ক্রাইম ব্রাঞ্চকে আজকে দিয়েছি। ক্রাইম ব্রাঞ্চ যদি ফেইল্ড হয় আমি এটাকে কোর্ট নিয়ে যাব কাদের, যে আইনের এই দুর্বলতা কেন, যেখানে একজন বিকাশ নাম্বার আছে এবং বিকাশ নাম্বারটা নিশ্চিত, এবং আজকেও লেনদেন করলে আমি তার সাথে আজকেও লেনদেন করতে পারবো, ঠিক আছে? আজকেও আমি লেনদেন, তাহলে সেই বিকাশ নাম্বার অ্যাক্টিভ থাকা সত্ত্বেও আমার এই জিনিসটা কেন ধরতে পারবে না, ঠিক আছে? দরকার হলে আমি বিকাশের বিরুদ্ধে পর্যন্ত করব এই জিনিসগুলো, যে এরকমভাবে 2 নম্বরই হবে কেন, আমি এটা শেষ দেখে ছাড়বো। জি স্যার, ওর এখন যদি শিক্ষাটা হয়, ও তাহলে অনেকজনের সাথে প্রতারণা করছে। হ্যাঁ অবশ্যই, আমি এটা শেষ দেখে, এই জন্য আমি ইচ্ছা করে কিন্তু আমি টাকাগুলো দিয়েছি, এবং তাকে আমি বলেই দিয়েছি যে আমি জানছি যে আপনি পুরো ফ্রড, কিন্তু আপনার আমি শেষ দেখে ছাড়বো এটা, ঠিক আছে? দেখো এই যে তুমি যদি ফেসবুকে যাও, আমি একটু দেখাই, স্যার যদি কিছু মনে না করেন ওই ওয়েবসাইটের লিংকটা একটু দিয়েন। না আমি অবশ্যই লিঙ্কটা, আমি তো এই যে আমি তোমাদের এখনই দেখাচ্ছি, তুমি এখনই মেসেজ দাও, দেখো সে কিন্তু এখনই তোমার সাথে যোগাযোগ করবে, কার্ড বিক্রি করবে। স্যার মিনিমাম স্যার উনি কোন জেলাতে হতে পারে? ওখানে আছে সিলেট লেখা আছে, আমি জানি না ওটা আবার ভুল দেওয়া আছে না ঠিক, ওটা তো ঠিক দিবে না, অনেকটাই ভুলই দিবে। এই যে এই প্রথমটা, এই দেখেন ওপেন, কিন্তু সে এখনো কিন্তু ওপেন, এই যে এটা। এবং আমি কয়েকজনকে কল দিয়েছি স্যার আমার মতে সে সিলেটে না, না সেটা তো সে অন্য কোথাও। ওটা হ্যাঁ ওটা আমি কোথায় সেটা আমি করছি না। দেখো এই জায়গায় যদি আমি মেসেজটা দিই, আমি যদি এটাকে করি, দেখো এই জায়গাতেই আমি এই দেখো তার ছবিটা কিন্তু এখান থেকে শো করছে, কিন্তু আমি যে নাম্বার থেকে যোগাযোগ করছি সে কিন্তু ছবিটা অলরেডি আউট করছে। এখন ছবিটা তার কি না আমি ঠিক জানি না, এটাকে আমি জানি না। দেখো আমি তার সাথে আমি একটু করি, মেসেজ করি। হ্যাঁ এটার সাথে আমার বিকাশের আছে, দেখুন সে বুঝে আবার এটা না করলেই হয়, কারণ আমার 2টা নাম্বারে আলাদা আলাদা করা আছে।
তো এই যে নাম্বার আছে এবং তার ছবিটা আছে, এই যে নাম্বার আছে, নাম্বারটার স্যার ওই রেজিস্ট্রেশন চেক দেওয়া প্রয়োজন স্যার। না স্যার রেজিস্ট্রেশন চেক দিলেও হবে না, আমার হবে না, মনে হয় হ্যাঁ। এরা করে কি গ্রামের সরল হ্যাঁ, হ্যাঁ, সহজ হ্যাঁ, মহিলা হ্যাঁ। যারা আছে তাদের কাছ তাদের কাছ থেকে থেকে অ্যাকাউন্ট স্যার, গুলো ওনার নাম করাই কি নেয়। তানভীর নাম না? হ্যাঁ হ্যাঁ, তাকেও ধরতে হবে, মানে এরকমটা করবে কেন? এটা আমার কথা হলো, এর একটা আমি তো আমি তো এটাও জানছি যে সে হয়তো অন্য কারো এনআইডি নিয়ে সে একটা অ্যাকাউন্ট খুলে সিম কিনে হোক বা টাকা দিয়ে হোক সেই কাজটা করাবে, কিন্তু যে কাছে করেছে, যার কাছে করেছে, তার তো একটা ইঙ্গিত পাওয়া যাবে, তাই না? সার্চ করলে কিন্তু একে পাওয়া যাবে যদি আমরা সার্চটা ভালো মতো করি, কারণ এখানে ট্র্যাকিং আছে, মোবাইল ফোন আছে, তারপরে আইপি আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ, আলটিমেটলি চেষ্টা করলে সম্ভব এটা। কিন্তু এটা শুধু যে আমার স্যার, সাথে ঘটেছে তা না, আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে সেই কাজটা যে করতেছে এবং নিশ্চিতভাবে করে যাচ্ছে, এটার প্রতি আমার যথেষ্ট আপত্তি রয়েছে। আমার টাকা নিয়ে কোনো আপত্তি নাই, আমার টাকা নিয়ে কোনো আফসোসও নাই। হ্যাঁ, টাকা নিয়ে আমি কোনো আফসোস, হারাই গেলেও আমি কোনো আফসোস করি নাই টাকা নিয়ে। কিন্তু এই যে যাও যেটার জন্য আমি আসলাম এখানে, যে এই যে এখানেই কি আছে দেখো, আমার একজনের কাছে কিন্তু আমি লেনদেন করলাম, সে হচ্ছে মেহেদি নাম, সে খুবই সিম্পলি আমাকে কাজটা করাই দিল, একটা ভিডিও দিল, ভিডিও দেখে আমি কাজটা করলাম, আমার কাজটা কিন্তু সিম্পলি হয়ে গেল, তার সাথে ফ্রডের কোনো চিন্তাভাবনাই নেই। কিন্তু এই পুরোটাই একটা ফ্রড, এবং ফেসবুক অ্যাকাউন্টে কত সুন্দরভাবে এটা কিন্তু অ্যাক্টিভলি সে কাজ চালাচ্ছে। আজকে সকালেও আমি মেসেজ দিয়েছি, সেই মেসেজটা করেছে, এবং এতগুলো মানুষের সে কার্ড বেরোচ্ছে, আমি কয়েকজনকে কলও ইয়া করছি, এবং কল দিয়ে মনে হলো এখানে যারা আছে এরা এদের সাথে রিলেটেড, বুঝতে পারছো? জাস্ট এই ফেসবুক পেজটাকে একটু ইয়া করার জন্য, বুঝতে পারছো? তো যাই হোক, একটু সময় নষ্ট করালাম। এরকম একবার তো থাকে এরকম মানুষ স্যার, করবে না। আমি অবাক হয়ে গেলাম, হ্যাঁ অবাক হয়ে গেলাম যে মানুষ এত খারাপ হয় কেমন করে। হ্যাঁ, একজন কত সিম্পলি আমাকে হেল্পটা করলো, আরেকজন অনলাইনে বসেই একজন খারাপ করলো। তার মানে কি, জগতে ইভিল এবং গুড দুটারই অবস্থান রয়েছে। একজন ঠান্ডা মাথায় খারাপ কাজ করতেছে এবং কিছু মনেই করছে না সে, এবং ওইখানেই পুলিশ যখন, কারণ পুলিশদের সাথে ক্রাইম ব্রাঞ্চের সাথে তো নাম্বারটা দেওয়ার সাথে ট্র্যাক হয়ে যায়, ওই ট্র্যাকিংয়ে বলতেছে যে ভাই দেখেন আজকে রাতেও একজনের সাথে সে লেনদেন করাইছে, এটা টাকা পাঠিয়েছে। তাহলে এখন দেখেন আপনি কি করতে পারেন তাকে। আপনি যদি ব্যর্থ হন তাহলে আমি আবার অন্যভাবে পথটা নেব। স্যার আইনের যে ব্যবস্থা নিচ্ছেন ওনারা কি আপনাকে বলছে যে মানে কতদিন সময় লাগতে পারে একে ধরতে? না, কতদিন সময় লাগবে সেটা তো বলেনি, সেটা দেখি আমি ধরতে পারুক আর না পারুক, আমি একটা ইয়া তো পাবো, তাই না? একটা এক্সপিরিয়েন্স তো হবে যে আমি আসলে শেষ পর্যন্ত গিয়ে কি পেলাম, এইটা আমি চাচ্ছি। এটা নিয়ে আমার কোনো আপত্তি ইয়া নাই, আমি শেষ পর্যন্ত এটা দেখতে চাইলাম যে এটা দেখি না কি হয়, এইটুকুই আমার জন্য মানে একটা ইয়া হবে, যে আমি একটা ভিতরে দেখতে পাইলাম, যে আমি দেখলাম যে হয় আমাদের সামর্থ্য আছে আর না হয় আমাদের সামর্থ্য নাই, এবং এটা নিয়ে আমি একটা পুরো একটা ইয়া লিখবো, বুঝতে পারছো? এই পুরোটার গল্পটা লিখবো আমি একদম শুরু থেকে একদম সর্বোচ্চ আইন পর্যন্ত যতদূর যাই, যে এই ব্যাপারটার বিষয়ে আমরা হেল্প পাবো কি পাবো না, এটা যতদিন সময় লাগুক আমি এটার একটা বিহিত করব, বুঝতে পারছো? কারণ অনলাইনে জগতে যদি এটা যদি না ধরতে পারে তাহলে অনলাইন জগতে তো পিছিয়ে যাবে। কারণ শুধু আমার যে ঘটছে তা না, এটা অনেকে খাচ্ছে এই জিনিসটা যে ঘটাচ্ছে, তাই না? মানুষের সাথে ঘটাচ্ছে, তাহলে আমার জানা গেল, কিন্তু আমি তো দেখি না এটা কি হয়। এখানে তো অনেক মানসিক প্রতারণা হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা একদম মানে কি, সে অ্যাক্টিভ আছে এখনো, এরকম অনেকের সাথে প্রতারণা সে অবশ্যই করছে, যেখানে আমার সাথে করতে পারলো সে ঠান্ডা মাথায়। হ্যাঁ, তাহলে অনেকের সাথে করছে এটা, তাহলে সেই শক্তি তো সে পেয়েছে, সে তো এমনি বোঝেনি। হ্যাঁ, কীভাবে গল্পটা তৈরি করতে হবে সে তো এমনি বোঝেনি বিষয়টা, অবশ্যই সে করতে করতে এই জিনিসটা বুঝেছে। আচ্ছা ওকে, তো যাই হোক, আচ্ছা কোথায় সমস্যা ছিল? ব্রডে, তাই না? ব্রডের 9 নম্বর পেজ, তাই না? আমি আবার ওখান থেকে চলে আসলাম 8 নম্বর পেজের শেষ থেকে। হ্যাঁ, শেষ থেকে আমি একটু দেখাচ্ছি। তাহলে এই যে কথাটা বললাম, এই কথাটার আসলে ব্যাপারটা ঠিক এইরকম, যে দুইটা পাশকেই তিনি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। তো এখানে দেখে কি বলছে, ব্লেক উইথ হিজ রেভলিউশনারি স্পিরিট রিকনস্ট্রাক্টস দ্য বাইবেল ইন হিজ সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপেরিয়েন্স। রিকনস্ট্রাক্টস মানে কি বলো? মানে বিবলিক্যাল বিষয়গুলোকে তিনি এক্সপেরিয়েন্সের উপর দিয়ে, মানে মানুষের বাইবেল বা এগুলো তো একটা বই, একটা গ্রন্থ, একটা বিশ্বাসের ব্যাপার, কিন্তু সেইগুলোকে তিনি কি করেছেন, তার বাস্তবিক অভিজ্ঞতার মাধ্যম দিয়ে তিনি সেগুলোকে নতুন করে যেন
নির্মাণ করার চেষ্টা করেছে, রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেছে। এখানে আমরা দেখি একটা, তোমরা যদি জানো, এখন জানবো না হয়তো, আমাদের বাইবেল হচ্ছে কয় ধরনের জানো তো? মানে বাইবেল কয় ধরনের না, বাইবেলে কয়টা পার্ট আছে? আমরা পূর্ণাঙ্গ বাইবেলে মেইনলি দুইটা অংশ আছে রয়েছে, মানে একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, হ্যাঁ নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। হ্যাঁ এইটাই। স্যার এটা মানে কোন ভাষাতে মানে স্যার রচিত, মানে ওগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না, ওগুলো নিয়ে কথা বললে এখন বিপদ আছে, হ্যাঁ অন্যদিকে যাবে। এটা মেইনলি হিব্রু ভাষায়, ইসরায়েলের যে ভাষা হিব্রু, হ্যাঁ ওই হিব্রু ভাষাতে মেইনলি এটা করা হয়েছিল, ওটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। তাহলে ওল্ড টেস্টামেন্ট হচ্ছে যেখানে জিজাস ক্রাইস্টের জন্মের আগ পর্যন্ত বিষয়গুলোকে বলা আছে, আর নিউ টেস্টামেন্ট হচ্ছে জিজাস ক্রাইস্টের জন্ম থেকে তার প্রচারণার বিষয়গুলোকে দেখানো হয়েছে। হ্যাঁ, তো এই দুইটার একটা আছে আর কি, দুটার মধ্যে একটা পার্থক্য আছে। ওল্ড টেস্টামেন্টে দেখানো হয়েছে গড খুবই, মানে কি বলবো, খুবই রুক্ষ, এবং গড হচ্ছে তিনি ভালোদেরকে ভালোবাসেন এবং অপরাধীদেরকে ব্যাপক পরিমাণে শাস্তি দেন। ওল্ড টেস্টামেন্টে এটাও দেখানো হয়েছে যে যারা ইসরায়েল ছিল, বনি ইসরায়েল, তারা যখনই গডের বিরুদ্ধে গেছে, ঈশ্বরের বিরুদ্ধে গেছে, তারা প্রতিমা পূজা করেছে, তিনি এমনও হয়েছে যে বলেছে যে মাটি ভাগ হয়ে যাক, এবং সেই মানুষগুলোকে ঢুকাই নিয়েছে মাটির ভিতর দিয়ে, মেরে ফেলেছে একসাথে। কখনো কখনো মহামারী দিয়ে তিনি মেরে ফেলেছেন, কখনো শহর পুড়িয়ে দিয়ে মেরে ফেলেছেন। তার কারণে সেখানে দেখানো হচ্ছে, ওল্ড টেস্টামেন্টে দেখানো হচ্ছে যে গড হচ্ছে কি, গড হচ্ছে খুবই মানে স্ট্রং, ঠিক আছে তো, খুবই স্ট্রং কিন্তু। তাহলে সেখানে মানুষজন গডকে কিভাবে দেখছে, গডকে কিভাবে মনে করছে, তাই না, এই জায়গাটা। তাই বলছে দেখো, হোয়াইল দ্য ওল্ড টেস্টামেন্ট হুইচ কনোটস দ্য স্টেট অফ ইনোসেন্স ইজ এভিডেন্ট ইন দ্য সংস অফ ইনোসেন্স। তার মানে যেহেতু এটা এক্সপিরিয়েন্সের আগের ঘটনা, মানে আমরা ওল্ড মানে আগের বিষয়গুলো, সেখানে তিনি মানে ওল্ড টেস্টামেন্টে ইনোসেন্স ব্যাপারগুলোকে তিনি ওখানে স্টেট করার চেষ্টা করেছেন। অন্যদিকে নিউ টেস্টামেন্ট হুইচ কনোটস দ্য স্টেট অফ এক্সপিরিয়েন্স ইজ এভিডেন্ট ইন দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। তাহলে সংস অফ এক্সপিরিয়েন্সে তিনি দেখিয়েছেন যে এক্সপিরিয়েন্সের ব্যাপারগুলো, যেগুলো পরবর্তীতে মানে বাইবেল পড়লে এগুলো বোঝা যাবে। আসলে এখানে তোমাদের আমি কীভাবে বলবো, আসলে ওগুলো যদি না পড়া হয় তাহলে এই সেন্সগুলো, কারণ ওগুলো হচ্ছে খ্রিস্টান ধর্মের, ওরা ওই পুরো ধারণাটা পাওয়ার পরে একটা সেন্সকে তারা কিন্তু এখানে কবিতার মাধ্যম দিয়ে দেখিয়েছে, যেটা হয়তো যারা খ্রিস্টান ধর্মের বা যদি তারা বাইবেল পড়ে থাকে তাদের হয়তো এই জিনিসটা বুঝতে সহজ হবে, তা না হলে একটু প্রবলেম হবে। হ্যাঁ, তাই বলছে যে তাহলে কী করলেন, দুইটা ভাগে ভাগ করেছেন, যে ওল্ড টেস্টামেন্টকে তিনি ইনোসেন্সের একটা উৎস হিসেবে দেখিয়েছেন, নিউ টেস্টামেন্টে তিনি এক্সপিরিয়েন্সের একটা উৎস হিসাবে দেখিয়েছেন। ঠিক ওই দুটার উপর ভিত্তি করেই তিনি আমাদের সোলকে দুইটা অংশে ভাগ করেছেন। কারণ এখানে অংশটা কী ছিল দেখো, টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল, দুইটা অবস্থান থেকে, দুইটা এক্সপিরিয়েন্স থেকে। জিজাস ক্রাইস্ট একটা এক্সপিরিয়েন্স দিল আমাদেরকে, আর হচ্ছে গিয়ে আর পুরনো যেটা টেস্টমেন্ট, যেটা হচ্ছে বাইবেল পুরাতন নিয়ম বলি আমরা, সেটাকে আর একটা সেন্স দেওয়া হয়েছে। হ্যাঁ, এইভাবে এর উপর ভিত্তি করেই তিনি মানুষের সোলকে দুটো অংশে ভাগ করেছেন, যে একসময় আমরা ইনোসেন্স ছিলাম, এখন আমরা মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছি। এখন বলো তো যে জগৎ সম্পর্কে, সরি কারেন্ট চলে গেল, আচ্ছা। তো এখানে এবার খেয়াল করো, কি আমার কথা ক্লিয়ার হচ্ছে তো? জি স্যার। আচ্ছা, বলতে দেখো এবার এই যে যে কবিতাগুলো আপাতত আমরা পড়ছি, সেগুলো বলতে দেখো, দিস পোয়েমস আর কম্পোজড অ্যাজ ব্লেক টেলস আস ইন দ্য ইন্ট্রোডাকশন। মানে ইন্ট্রোডাকশনে তিনি দেখিয়েছেন যে তিনি কবিতাগুলো কিভাবে লিখবেন। তিনি দেখো বলছে কি, দেখো পাস্টোরাল একটা সেন্স আছে কিন্তু, বলছে আই মেড আ রুরাল পেন অ্যান্ড আই স্টেইনড দ্য ওয়াটার ক্লিয়ার। তার মানে কি, যেমন একটা জিনিস ভাবো তো, ঠিক আগের যুগে মানুষ কোথা থেকে পানি নিয়ে পান করতো বলো তো? আগে মানুষ কোথাকার পানি পান করতো? পুকুরের বা নদীর পানি, তাই না? পুকুরের বা নদীর পানি তারা পান করত। তো তখন তারা কি করতো, নদীর পানি যখন পানি কলসে করে নিয়ে আসতো, তার আগে কি করতো বলো তো? বলতে পারবা? প্রথমে একটু পানি একটু করতো, সরাই নিত,
যে মাটির কলস বলে না, কলস দিয়ে মানে ফেলে- কলসি দিয়ে বা হাত দিয়ে আগে হ্যাঁ, পানিটাকে নাড়ায় নিত। নাড়ায় নিত, যে উপরে যে সকল ময়লা থাকে সেইগুলোকে কি করতো, সরিয়ে নিত, তাই তো? কলসের পিছন দিয়ে হোক অথবা হাত দিয়ে হোক একটু সরাইয়ে নিয়ে তারপরে কলসটা ঢুকিয়ে তারা পানি নিয়ে উঠাই নিত, ঠিক আছে? তো এরকম কবি এখানে বলতে যাচ্ছেন যে আমি শুরুটাই করেছি সব কিছু পিওর দিয়ে। আই মেড আ রুরাল পেন, আমি যে পেনটা ব্যবহার করছি এই পেনটা হচ্ছে গ্রাম্য একটা কলম। গ্রাম্য কলম মানে কি, মানে এই কলমের উপরে কোনো শহরের মানুষের যে জটিল চিন্তাভাবনা, জটিল ধান্দাবাজি এই কলমে নেই, ঠিক আছে তো? মানে হ্যাঁ, একটা পিওর এবং পবিত্র এবং নলখাগড়া দিয়ে কলম বানিয়েছে। অনেস্ট একটা উদ্দেশ্য নিয়ে আমি কবিতাটা লিখছি, মানে কবিতাগুলো লিখবো, এবং যে কালি ইউজ করব সেটাও হচ্ছে কি ক্লিয়ার, মানে এখানেও আমি কোনো রকম কোনো স্টেইন ইউজ করি নাই। হ্যাঁ, দেখো আমি পানিগুলোকে ক্লিয়ার করে নিলাম, স্ট্রেইন দ্য ওয়াটার ক্লিয়ার, এবং সেই রুরাল পেন এবং এই ওয়াটার ক্লিয়ার ওয়াটার দিয়ে আমি এখন কবিতাগুলো লিখবো। তার মানে তিনি যখন লিখবেন তখন তার এক্সপিরিয়েন্সটাকে পিওরভাবেই লিখবেন বলে তিনি এই কাজটা করেছেন। তাই বলছে হি হ্যাজ ডিস্টিল হিজ থট। এই যে দেখো রুরাল পেন এবং ক্লিয়ার ওয়াটার মানে হচ্ছে তার চিন্তা ভাবনাগুলো ডিস্টিল, পরিষ্কার, ক্লিয়ার, বুঝতে পারছো? মানে এগুলো একটা সিম্বলিক মিনিং। রুরাল পেন মানে হচ্ছে জটিলতাবিহীন, যেখানে কোনো ধান্দা নেই, যেখানে কোনো জটিলতা নেই। আর ক্লিয়ার ওয়াটার মানে হচ্ছে যে থটের প্রবাহগুলো সেখানেও কোনো বাধা বিপত্তি ওরকম কোনো ইমপিউরিটি নেই, ঠিক আছে তো? তাই বলছে হি হ্যাজ ডিস্টিল হিজ থট ইন্টু দ্য শেপ অফ দ্য সং অ্যান্ড দেয়ার আপিল ইজ মোর ডিরেক্ট অ্যান্ড মোর ইমিডিয়েট দ্যান ইট ক্যান বি মোর কমপ্লিকেটেড টেকনিক অফ দ্য প্রফিটিক বুকস। ওই যে কমপ্লিকেটেড, তাই না? ওই যে রুরাল পেন ইউজ করা মানে কমপ্লিকেটেড না, তার মানে তিনি কমপ্লিকেটেড কোনো বিষয়কে ইউজ না করে তিনি এটাকে ডিরেক্ট এবং আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে মেনলি তিনি এগুলোকে তুলে ধরেছেন। এই কবিতায় তিনি কী করেছেন ইন্ট্রোডাকশন কবিতাতে, যে ব্লেক স দেখো আর নিয়ার প্যারাডাইজ ইন দ্য চিলড্রেন্স ওয়ার্ল্ড আনকরাপ্টেড বাই এক্সপিরিয়েন্স, ঠিক আছে? শহরের জীবন তো অধিকাংশই করাপ্টিবল, তা তিনি গ্রামের একটা পরিবেশ তৈরি করেছেন। তিনি দেখতেছেন কি যে আকাশে বা হেভেনের কাছাকাছি, নিয়ার প্যারাডাইস, হ্যাঁ, যে একটা চিলড্রেন কি হচ্ছে তাকে যেন কি করছে, বলছে তুমি আমার জন্য একটা গান করো। তার মানে কি আসলে চিলড্রেন বা জিজাস ক্রাইস্ট কি তাকে গান করার উৎসাহ জুগিয়েছে, নাকি আসলে তিনি নিজস্ব একটা ইন্সপিরেশন থেকেই এই কাজটা করছেন? কি মনে হয় স্যার? নিজস্ব নিজস্ব একটা এক্সপিরিয়েন্স থেকে, কিন্তু এটা ইন্সপিরেশন থেকে এই কাজটা তিনি মেনলি করেছেন। তিনি একটা রূপ দিয়েছেন, যেমন আমরা এপিক যখন পড়বো থার্ড ইয়ারে গেলে দেখতে পাবা যে অনেকে কি করে, অনেক কবিরা কি করেছে, ইনভোকেশন করেছে মিউজদের প্রতি। মিউজ হচ্ছে গড বা গডেস, যাদের কাছে কবিরা আগে প্রার্থনা করতো, যেমন প্যাগানিজমের সময় কাব্যিক উৎসাহ পাওয়ার জন্য তারা করতো কবি বা সাহিত্যিকেরা বিভিন্ন দেবদেবীর কাছে প্রার্থনা করত, তারা যাতে বিশ্বাস করত। তো তিনিও এরকম একটা সেন্স তৈরি করেছেন যে তিনি যেহেতু আর প্যাগানিজমে বিশ্বাসী না, তিনি একটা ক্রিশ্চিয়ান বা একেশ্বরবাদী একটা ধর্মে বিশ্বাসী, তাই তিনি প্যাগানিজম কোনো গডের কাছে ইনভোকেট করেননি। এই ইন্ট্রোডাকশন মানে কিন্তু ইনভোকেশন। তিনি ইন্সপিরেশনটা পেয়েছেন ওই জিজাসের কাছ থেকে, যেমনটা প্যাগানিজমে ইন্সপিরেশন পাওয়া যায় কোনো গড বা গডেসের কাছ থেকে, ঠিক আছে তো? হ্যাঁ বলো স্যার। এই কবিতার কি কোনো নাম নেই স্যার ইন্ট্রোডাকশন ছাড়া? ইন্ট্রোডাকশনটাই তো কবিতার নামটা, তো মানে শুরু, যে আমি এইভাবেই এক্সপেরিয়েন্সের যে কবিতাগুলো তা আমি এই উৎসাহ নিয়ে শুরু করলাম, আর মানে ইনোসেন্সের কবিতাগুলো আমি এই ধরনের এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করলাম। কবিতার নামটা ইন্ট্রোডাকশন, মানে এখানে কি কবিতাগুলো কি একক একক নাকি আসলে একটা প্রবাহ আছে কবিতাগুলোর? দুইটা যে গ্রুপ, এই দুইটা গ্রুপে কিন্তু প্রবাহ আছে এককভাবে। তাহলে প্রথম কবিতা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর এরকম ধারাবাহিকভাবে কবিতাগুলো পড়তে হবে। কিন্তু আমরা যেহেতু কবিতাগুলো ধারাবাহিকভাবে পড়ি নাই, আমাদেরকে কিছু কবিতা বাছাই করে দেওয়া হয়েছে, এটা তো ইন্ট্রোডাকশন, মানে আমাদেরকে জানানো যে এরকম কবিতা পড়লে এরকম সেন্স আমরা পাই। মানে কবিতাও যে একটা সামাজিক উন্নয়নের জন্য একটা ব্যাপার, এবং কবিতা লেখা, কবিতা পড়া, কবিতার মাধ্যম দিয়ে নিজেকে যাচাই করা যে যায়, তার একটা স্টাডি হিসাবে এগুলো মেনলি দেখানো হয়েছে। কিন্তু কবি যখন তিনি লিখছেন তখন তো তিনি একটা ধারাবাহিকতা রক্ষা করেই লিখেছেন, তাই না? যেমন হলি থার্সডে তিনি দুটাতে দিয়ে দিয়েছেন, নার্স ব্যাপারটা দুটাতে দিয়ে দিয়েছেন। সব কিছুই দেখো দুই একটা কবিতা বাদ দিয়ে দুই জায়গাতেই তিনি মেনলি দেখানোর চেষ্টা করেছেন যে আমরা এক্সপিরিয়েন্স হলে কেমন হয়, ইনোসেন্স থাকলে আমাদের অবস্থানটা কেমন হয়। তাই বলছে দেখো, ইন ডিলিং উইথ ইনোসেন্স ব্লেক সিমস ডেলিবারেটলি টু হ্যাভ সেট হিজ টোন ইন আ কোয়াইট কি টু শো দ্যাট
হোয়াট ইনোসেন্স রিয়েলি মিনস ইন হিজ ফুল স্কিম অফ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, মানে তিনি এই কবিতার মাধ্যম দিয়ে খুবই সুচিন্তিতভাবে এমন একটা টোন সেট করেছেন তার কবিতাগুলোতে, যে টোন অটোমেটিক আমাদেরকে বলে দিচ্ছেন যে তার দিক থেকে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা কেমন ছিল, স্পিরিচুয়ালি তিনি কেমন ব্যক্তি ছিলেন, এটা কিন্তু ওই কবিতার টোন বলে দিচ্ছে। দেখো হচ্ছে যে তোমার ইন্ট্রোডাকশন যে দুটা কবিতা, এই দুটা কবিতার মধ্যে কি একটা টোন আছে না? এক জায়গায় তিনি খুবই নম্র ভদ্র, মানে মৃদু, হ্যাঁ, স্মুথ এবং সলেম একটা সেন্সকে প্রকাশ করেছেন। আর যখন এক্সপিরিয়েন্সে যাচ্ছেন তখন কি সেখানে অ্যাডাম ইভ আনছেন না? অ্যাডাম ইভ এনেছেন, সেখান থেকে যে গড আমাদেরকে বিতাড়িত করছে ইডেন গার্ডেন থেকে, সেগুলো আনেনি ওই জায়গায়, বলো তো ইন্ট্রোডাকশনে। হ্যাঁ, তার মানে এই দুটার মধ্যে কি তিনি টোনেই সেট করে দিচ্ছে যে আমার পরবর্তী কবিতাগুলো কেমন। দেখো, ইন্ট্রোডাকশন ইন দ্য সংস অফ এক্সপেরিয়েন্স। এই যেখানে দেখো, এই যে দেখো, কলিং দ্য লেফট সোল অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, উইপিং লেফট সোল, তাই তো, ফলেন, এগুলো কি পজিটিভ কথা না নেগেটিভ কথা বলো তো? এগুলো নেগেটিভ কথা, তাই না? এবং আমরা যে গডের কাছ থেকে দূরে সরে গেছি, হ্যাঁ, যে আমরা দেখো আমরা অনেক অনেক দূরে চলে গেছি, আর্থকে গড তিনি ডাকছেন, হ্যাঁ, যে তোমরা তোমাদের স্লাম্বারাস অবস্থান থেকে উঠে আসো। তার মানে কি গড থেকে আমরা বিতাড়িত হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি, এরকম একটা সেন্স কিন্তু সংস অফ এক্সপিরিয়েন্সে পাচ্ছি। কিন্তু যদি আমরা সংস অফ ইনোসেন্সে যাই, দেখবা যে ওরকম কিছু নাই। এখানে সম্পূর্ণ দেখানো হচ্ছে কি একটা শিশু তাকে ইন্সপায়ার করতেছে। দেখো, ইন্ট্রোডাকশন ইন সংস অফ ইনোসেন্স। এখানে আনন্দ, তাই তো, প্লিজেন্ট, দেখো প্লিজেন্ট, দেখো এখানে কি কি বলছে, পাইপিং করা মানে কি গান করা, এবং গানটা কিসের, প্লিজেন্ট ক্লি, হ্যাঁ, এবং লাফিং, শব্দগুলো খেয়াল করো, লাফিং, পাইপিং, চেয়ার, তাই তো। তারপরে হচ্ছে সুখের, দেখো হি উইপ টু হেয়ার, এই উইপ কান্না মানে এটা সুখের কান্না, হ্যাঁ, হ্যাপি কান্না, দেখো হচ্ছে দ্য হ্যাপি পাইপ, হ্যাঁ, চেয়ার, হ্যাপি চেয়ার। তারপরে উইপ টু জয় টু হেয়ার, দেখো উইপ উইথ জয় টু হেয়ার, এখানে দিয়ে কি ওই দুটার মধ্যে কি একটা টোনে পার্থক্য আছে না, যে কোনটায় মিলানকলিক আর কোনটায় হ্যাপি বা সলেম একটা সেন্স আছে। এই বিষয়গুলো মানে টেক্সটগুলো পড়ার পর এগুলো বুঝলে আরও বেশি ক্লিয়ার হয়। আশা করি তোমরা টেক্সটটা পড়েছো। তো এখানে সেই জিনিসটা বলা হচ্ছে যে ব্লেকস যে টোনগুলোকে তিনি সেট করেছেন মানে ওয়ার্ড চয়েসের মাধ্যমে, তাই না, সেগুলোই অলরেডি বলে দিচ্ছে যে কোন ধরনের ইনোসেন্সকে তিনি আসলে মিন করতে চেয়েছেন, যে হোয়াট ইনোসেন্স রিয়েলি মিন ইন ইজ ফুল স্কিম অফ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তার এই কবিতা লিখতে গিয়েই তো আমরা বুঝতে পারছি যে কী স্পিরিচুয়ালি কেমন ব্যক্তি ছিলেন তিনি। তিনি ধর্মকে আসলে তিনি দেখেছেন যে দেখো চিমনি সুইপারের এক্সপিরিয়েন্সে তিনি চার্চকে পর্যন্ত দায়ী করেছে, গডকে পর্যন্ত দায়ী করেছে। এইগুলোকে নির্দেশ করে যে তিনি আসলে ধার্মিক ব্যক্তি ছিলেন না, তিনি একজন ঈশ্বর নিন্দা ব্যক্তি ছিলেন, এরকম কিছু। হ্যাঁ, মানে তিনি এখানে সিস্টেমকে দায়ী করেছেন, তিনি ধর্মকে ছোট করেননি। সিস্টেম যেমন আমরা যে হিস্ট্রি পড়লাম, হিস্ট্রিতেও তো আমরা দেখলাম, তাই না, যেখানে ধর্মকে বরাবরই ঠিক রেখে তারা সিস্টেমটাকে বারবারই রিফর্ম করতে চেয়েছে, কারণ মানুষ বরাবরই সিস্টেমকে ব্যবহার করে করাপ্টিবল হয়ে উঠেছে এবং করাপশন করেছে। এই হচ্ছে ব্যাপারগুলো। তাকে বুঝতে পেরেছো তুমি? জি স্যার। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কি কোশ্চেন? স্যার আগে সাবজেক্ট গুলোতে হিস্ট্রিতে তারপরে ড্রামাতে স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো স্টার মার্ক ছিল, কিন্তু এইখানে স্যার বড় কোশ্চেন শর্ট কোশ্চেন গুলোতে স্টার মার্ক নাই স্যার। তাই নেই গুগল ক্লাসরুমে গেলে হাই হাই নেই এখানে? না স্যার, আমি গুগল ক্লাসরুম আজকে গেছি বিকেলে, আমি তো স্টার মার্ক দেখি নাই। কেন এই যে এখানে নাই কেন? এই যে স্যার আছে স্যার তুমি তো খেয়াল করোনি, থাকবে না কেন? ভালো। এই যে দেখো দেখো মেসেজ দিয়েছে, আমি একটু তোমাদের সাথে একটু তোমাদের সামনে একটু কথা বলে নিই সাথে। হ্যাঁ, আমার ওই ফোনে সে আমাকে কথাই বলছে না, দেখো হ্যালো দিয়েছে। কি বলে?
আচ্ছা দেখি আমরা পড়ি তখন কি বলে। আচ্ছা স্টার মার্ক দেওয়া আছে থাকার কথা, হয়তো তুমি মিস, হয়তো সে এখন ব্যস্ত স্যার। কোনো একটা মিস স্যার দেওয়া আছে তো। হ্যাঁ মিস্টেক হতে পারে, দুই একটা তাকে হয়তো বা দেয় নাই। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। স্যার আপনার কোশ্চেনের আনসার গুলো দিচ্ছেন স্যার অনেক বড় বড়, স্যার লিখতে গেলে আমার প্রায় 13 পেজ 14 পেজ হয়ে যায় স্যার। যে পেজ এগুলো আমি যেহেতু সবগুলো কিছু কিছু কবিতা আমি সবগুলো কবিতা দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। এটা হচ্ছে এই জন্য বড় হয়ে গেছে, কারণ এখানে ছোট ছোট অনেকগুলো কবিতা আছে। এই কবিতার সাথে রিলেটেড রাখতে গিয়ে আমি সবগুলো কবিতা থেকে আনসারগুলোর কিছু কিছু দেওয়ার চেষ্টা করেছি, বিধায় হয়ে গেছে। তোমরা এর ভিতর থেকে কিছু কিছু কবিতা বাদ দিয়ে পড়বা, এটা আমি আগেও বলেছি যে দেখা যাচ্ছে আমি সবগুলো কবিতা, যেমন তোমাদের বইগুলোতে সবগুলো কবিতা থেকে দেওয়া নেই, বা হচ্ছে অনেক ছোট করে দেওয়া আছে, সম্পূর্ণ কথাগুলো বলা নেই। হ্যাঁ এগুলোর কারণে আমি অ্যাড করতে গিয়ে বড় হয়ে গেছে। তোমরা এখান থেকে তোমাদের মতো করে বাচ্চা দিয়ে ছোট করে লিখবা, তবে যেটুকু মনে থাকে সেইটুকুই দিব। হ্যাঁ তোমাদের পড়লে বড় পড়লে তুমি অটোমেটিক বুঝতে পারবা। আর একটা বিষয় বলছি যে তোমাদের টাইমের সাথে রিলেটেড রাখবা, যে একটা বড় প্রশ্ন তোমার হাতের লেখার স্পিড অনুসারে 28 মিনিটের উপরে লিখবা না। এইটুকুর মধ্যে তুমি কতটুকু লিখতে পারো সেইটুকুকে তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। কারণ একটাতে তুমি 1 ঘন্টা লিখলা, আর একটাতে 10 মিনিটে লিখে তুমি কমপ্লিট করতে পারবা না, পারবা বলো? আর যখন পারবা না তখন অটোমেটিক তোমার প্রশ্নের উত্তরগুলো এক এক রকম হয়ে যাবে, তাহলে গড় মার্ক কম আসবে। কিন্তু তুমি তোমার হাতের লেখা স্পিড এখন বর্তমান যে অবস্থানে আছো এখান থেকেই তুমি দেখবা যে তুমি কতটুকু লিখতে পারো, সেই হিসাবে লেখার চেষ্টা করবা। মনে থাকবে সবগুলো কোশ্চেন কত মিনিট লিখবো? এই যে এই প্রশ্নের উত্তর আমি কখনোই দেই না। আমি কি বলতে পারবো যে কতটুকু লিখলে ইয়া হবে, স্ট্যান্ডার্ড হবে? স্যার কত মিনিট? এর কোথাও কিছু বলা নেই। কেউ 3 পেজ লিখেও ফার্স্ট ক্লাস পাচ্ছে, আবার কেউ 13 পেজ লিখেও ফেল করে গেছে। কত মিনিট স্যার? বলছি কত মিনিট। আমি তো এখনই বললাম। কি বললাম? আমি তো এখনই বললাম তোমাকে। কি বললাম বলো তো? স্যার 28 মিনিট। তাহলে আবার একই প্রশ্ন করছো যে, মানে তুমি শোনোনি? আমি বললাম যে একটা ব্রড কোশ্চেন 28 মিনিটের বেশি লিখবা না, কারণ 1 মিনিট সমান 1 মার্ক সমান 3 মিনিট। এই হিসাবে একটা প্রশ্নের উত্তর লিখতে কত মিনিট টাইম লাগবে সেটা খেয়াল করতে হবে। দেখো তোমাদের আসলে ইয়াটা খেয়াল করো, তোমাদের কত ঘন্টা পরীক্ষা হয় বলো তো? 4 ঘন্টা স্যার টোটাল। 4 ঘন্টা পরীক্ষা হয় তাই না? তাহলে 4 ঘন্টা 60 মিনিট করে, তাহলে কত মিনিট হয়? 240। এই তো 240 মিনিটকে তুমি 80 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 3 মিনিট। তাহলে 10 মার্কের একটা কোশ্চেন আনসার করতে গিয়ে কয় মিনিট টাইম নিবা তুমি? 30 মিনিটের ভিতরে। কিন্তু 30 মিনিট তো তোমার তো অন্যান্য কাজ করতে অনেক সময় 2-1 মিনিট করে সময় নষ্ট হয় না? খাতায় দাগ টানা, অন্যের সাথে একটু কথা বলা, একটু পেজ উল্টায়ে দেখা। এই জন্য তোমাকে কি করতে হবে, এক্সাক্ট 30 মিনিট না গিয়ে তোমাকে এর ভিতর থেকে 2 মিনিট করে বাঁচাতে হবে। তার মানে যদি তুমি 5টা ব্রড কোশ্চেন থেকে 2 মিনিট করে বাঁচাতে, তাহলে কয় মিনিট হয়? 10 মিনিট হয়। তাহলে এরকম করে তুমি 10-15 মিনিট কমপক্ষে রাখবা রিভিশন দেওয়ার জন্য বা বিষয়গুলোকে বাঁচানোর জন্য। তাহলে এখন তোমার হাতের লেখা তুমি এতদিন কি স্পিডে লিখেছো, কি করেছো না করেছো আমি জানি না। এখন এই অবস্থানে এই সময়ে তোমার কত স্পিডে তুমি লিখতে পারো, এই 28 মিনিটে তুমি যত পেজ লিখতে পারবা তত পেজ তোমার জন্য পারফেক্ট, তবে যথাযথভাবে 3টা জিনিসকে ঠিক রেখে। প্রথমত হলো হাতের লেখা, তারপর হচ্ছে কি প্রপার গ্রামাটিক্যাল আইটেম এবং রিলেভেন্ট কন্টেন্ট। এই 3টা জিনিসকে ঠিক রাখতে হবে। এই 3টা জিনিস ঠিক রেখে তুমি 28 মিনিটে যতটুকু লিখতে পারবা সেটাই তোমার জন্য স্ট্যান্ডার্ড, এছাড়া আর কিছু বলার নেই। বাকিটা বললামই তো, কেউ 3 পেজ লিখেও ভালো মার্ক পেয়েছে, আবার কেউ 7-8 পেজ লিখেও ভালো রেজাল্ট করেনি। কি আমার কথা ক্লিয়ার হয়েছে? কারণ কোনো স্ট্যান্ডার্ডেই বলা নেই কত পেজ লিখতে হবে, কত ওয়ার্ডের মধ্যে উত্তর লিখতে হবে, এমনটা কোথাও বলা নেই। এবং খাতা দেখতে গিয়ে বললাম তো, কারো বড় লিখেছে বলে বেশি মার্ক পাচ্ছে, আবার বড় লিখেও কম মার্ক পাচ্ছে, আবার কেউ অল্প লিখেও বেশি মার্ক পাচ্ছে, আবার অল্প লিখেও কম মার্ক পাচ্ছে। অতএব এই ব্যাপারটা বলা খুব মুশকিল, ঠিক আছে? আচ্ছা বলো, কোশ্চেন আনসারে আর কারো যদি সমস্যা থাকে এই ব্রডে? এখানে মনে 2-1টা কোশ্চেন একটু বড় আছে, বিশেষ করে যেখানে সবগুলো কবিতার ইনক্লুড করেছি, আর এই জায়গাগুলোতে
আর কারো সমস্যা নাই? স্যার একটু কোটেশনের ব্যাপারে যদি বলতেন। বলো। বলতে কোটেশনের ব্যাপারে যদি একটু বলতেন। কোটেশনের ব্যাপার বলতে তুমি কি জানতে চাচ্ছ? কোটেশন তো আমি দিয়েই দিয়েছি, এর ভিতরে তুমি যতটুকু মনে রাখতে স্যার পারবা। মানে জি স্যার, এখানে তো মানে 6টা অথবা 7টা দিছে, আমি মানে কতটুকু মানে 4-5টা দিয়ে মানে 4টা যাচ্ছি। এখন ওই যে বললাম যে এখন এই জায়গায় স্ট্যান্ডার্ড, এখন তুমি বলে স্যার স্ট্যান্ডার্ড কেমন হবে, এটা আমার পক্ষে বলা তো সম্ভব না। স্ট্যান্ডার্ড কয়টা হবে মনে করো, একজন আমি পরপর 10টা খাতা দেখলাম, 10টা খাতাতে কেউই কোটেশন দেয়নি, ঠিক আছে তো, কিন্তু 11 নম্বরে দেখলাম যে সে 2টা কোটেশন দিয়েছে, সে কি 11 ওই বাকিদের থেকে বেশি মার্ক পাবে না কম মার্ক পাবে? বেশি পাবে। বেশি পাবে। এবার মনে করো আমি প্রথম 10টা খাতা দেখেছি, সেখানে সবাই 2টা বা 3টা করে কোটেশন দিয়েছে, ঠিক আছে। 11 নম্বরে খাতায় দেখলাম সে 5টা কোটেশন দিয়েছে, কে বেশি মার্ক পাবে? তাহলে এটা কম্পারেটিভ স্টাডি। আমরা যখন খাতা দেখে তখন কম্পারেটিভ স্টাডিতে হয় যে কে কতটুকু তার সময়ের ভিতরে ইনক্লুড করে একটা ভালো, মানে এখানে স্ট্যান্ডার্ড বলা যাবে না যে আসলে কতটুকু লিখলে স্ট্যান্ডার্ড, কেউ বলতে পারবে না। স্ট্যান্ডার্ড সেটাই যেটা ওই স্যার যে খাতাগুলো দেখবে তার ভিতর থেকে ভালো হবে কোনটা, কে ভালোটুকু তথ্য দিতে পারবে, কে ভালো ইনফরমেশন দিতে পারবে, কে ভালো করে লিখতে পারবে, এইগুলোই। বুঝতে পারছো? এটা আমার অভিজ্ঞতাই। তাছাড়া এরকম কোনো স্ট্যান্ডার্ড নেই যে সবাই 5 পেজ লিখলে এটা স্ট্যান্ডার্ড হবে, 7 পেজ লিখলে স্ট্যান্ডার্ড হবে। দেখাচ্ছে কেউ হয়তো বা 5 পেজ লিখছে, ঠিক আছে তো, আরেকজন 3 পেজ লিখছে, কিন্তু এই 5 পেজ যে হয়েছে তার হাতের লেখা অনেক বড় বড় ফাঁকা ফাঁকা লাইন, এতে 5 পেজ লিখছে। যা এই 2 পেজে যা আছে এই 5 পেজেও তা নাই, তাহলে কি 5 পেজালা বেশি মার্ক পাবে নাকি 2 পেজালা পাবে? বলো তো কে পাবে? 2 পেজওয়ালা। হ্যাঁ, তোমরাও তো টিচার হবা এক সময়, তাই না? তাহলে বংশ পরম্পরায় তো টিচার হতেই আছে। তা তোমরাও যখন মনে করো যে টিউশনিতে পড়াও বা স্টুডেন্টদের টেস্ট নাও, তখন কি বলো তা টিচারদেরকে কি বোকা মনে হয় নাকি? বলো তো, টিচাররা মনে হয় বোকার জগতে কোনো মানুষ, এরকম মনে হয় আসলে আমাদের কাছে, তাই মনে হয় যে টিচার হয় হ্যাঁ, যে ও না দেখে নাম্বার দেয়, এক্সেপশনাল কেস ইজ এক্সেপশনাল, এগুলো এক্সাম্পল হতে পারে না। ওইগুলো এক্সাম্পল না নিয়ে যেটা রেগুলার ঘটে সেরকম কিছু নিয়ে কথা হবে। কারণ এগুলো তো আমরা দেখতেছি প্রতিনিয়ত যে কোন স্টুডেন্টটা আমাদের ক্লাসের মধ্যে ভালো মার্ক পাচ্ছে, তার ভালো মার্ক পাওয়ার কারণগুলো কী সেগুলো তো আমরা অ্যাসেস করছি প্রতিনিয়ত। আমরা তো জানছি, আমরা খাতা দেখছি ফাইনালের, আমরা টেস্টের খাতা দেখতেছি, আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তাদেরকে আমরা অ্যাসেস করতেছি, এবং শেষে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যে এ ভালো করবে অথবা এ মন্দ করবে। হ্যাঁ, কিন্তু তোমরা নিজের দিক থেকে মনে করো স্যাররা ওসব কিছু দেখে না, বোঝে না, সবাই সব পাগল ছাগলগুলো একসাথে হয়েছে। হ্যাঁ, অতএব তোমরা যা বলবা তাই বলো। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার কাজ করে সবসময়। নিজের কাছ থেকে পারফেক্টলি হিসাব করবা, বাকিরা কে কি বললো না বললো ওগুলো দিয়ে দেখার টাইম নেই। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে বলো কি অবস্থা? স্যার স্যার 13 তারিখে কি হিস্ট্রি আর পোয়েট্রি দুইটার এক্সাম একসাথে হবে? হ্যাঁ, দুটারই হবে। ঠিক আছে, টোটাল আমি হয় 30 মার্কের পরীক্ষা নিব, না হয় 45 মার্কের পরীক্ষা নিব। আমি এখন বলবো না কত মার্কের নিব, হয় 30 আর না হয় 45, ঠিক আছে তো। এবং এখানে ব্রিফ, শর্ট, ব্রড 3টা থেকেই থাকবে কোশ্চেন। এখন একটা করে লিখতে বলবো না 2টা করে লিখতে বলবো সেটা নির্ভর করবে। একটা করে হলে হয়তো দেখাচ্ছে একটা করে হলে 30 হয়ে যাবে হিস্ট্রির একটা করে, আর যদি মনে করি যে আমি পোয়েট্রিকে একটু বেশি গুরুত্ব দেবো, হিস্ট্রিটাকে কম দেবো, তাহলে দেখাচ্ছে আমার ওখানে 45 মার্কের হয়ে যাবে, এরকম একটা। হ্যাঁ, তো এটা তোমরা পড়ে থাকো যে আমি সেই হিসাবে পরীক্ষা যেভাবে নিব না কেন তোমাদেরকে লিখতে হবে আর কি, মোটামুটি লিখতে হবে। মানে এখন থেকে একটু লেখার হাতটা চালু করো, তাহলে পরীক্ষার হলে গিয়ে হাত ব্যথা করবে না আর কি, ঠিক আছে। যে প্রথম পরীক্ষা খুব খারাপ হয়েছে, হাত আগাচ্ছে না, হাত চলছে না, এরকম হয় না। এই যে ফার্স্ট ইয়ারও তো হয়েছিল নাকি, যখন ফাইনাল পরীক্ষা দিয়েছিলা, সেকেন্ড ইয়ারও হবে, কারণ একবার তো পরীক্ষা দিয়েছোই তোমরা, এখন তার কিছু বলার নেই। একবার তো পরীক্ষা দিয়েছো, এখন কত পেজ লিখলে কত মার্ক পাওয়া যাবে সেটা তো তোমাদের আগে থেকে জানা উচিত ছিল এতক্ষণ, কারণ তোমরা অলরেডি লিখে এসেছো পরীক্ষায়। কে কত পেজ লিখে কত মার্ক পেয়েছো তা তো জানোই না। এটা প্রথম পরীক্ষা না, এটা দ্বিতীয় পরীক্ষা তোমাদের। আচ্ছা, তো আর কারো সমস্যা আছে বলো। স্যার লেখানোর একটা কোশ্চেন, মানে সব সাবজেক্টে কি কোনো কোশ্চেন করা যাবে? কোনটা? সব সাবজেক্ট
যদি প্রয়োজনীয় হয় তাহলে করবা, যদি অপ্রয়োজনীয় হয় তাহলে করার দরকার নেই। হ্যাঁ, প্রয়োজন হলে তুমি করো, যে তোমার পড়ার সাথে কাজে লাগবে বা জানা দরকার, তাহলে করো। হ্যাঁ, করে ফেলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সময় নষ্ট হবে না কোনো। যদি একদম অফ হয় তুমি তাহলে আমাকে পরে কল দিও, যে জানার থাকলে। আমার একটা প্রবলেম ছিল, হোয়াটসঅ্যাপের মানে কোশ্চেনের কোটেশন গুলো যদি স্যার একটু ওভারঅল আলোচনা করে দিতেন, মানে কিছু কিছু কোটেশন আছে স্যার যেগুলো একটু মানে মানে ভুলে গেছি আর কি, এগুলা টেক্সট পড়তে গেলে এগুলো অনেক সময় লেগে যাচ্ছে আর কি, ক্লাসগুলো দেখতে গেলে। তাহলে টেক্সটের ওই জায়গাতে একটু টেনে টেনে দেখবা, কারণ সবগুলো এখন কোটেশন যদি আলাদা আলাদা করতে হয় তাহলে কোটেশন তো আর সিঙ্গেলভাবে বুঝাই দেওয়া যায় না, যাই বলো। তুমি ভিডিও ক্লাস দেখে যে সময়টা করবা সেটা এখানেও তার চেয়ে বেশি সময় লেগে যাবে, কারণ আমাকে কি আগে পিছিয়ে করতে হবে না, কারণ ওই কোটেশনটা শুধু পড়াই দিলে তো হবে না, কারণ কোটেশনের আগে পিছিয়েও তো আমাকে কথা বলতে হবে নাকি। কি মনে হয় শুধু লাইনগুলো বোঝাই দিলে শুধু কি লাইন কি বোঝানো যাবে, নাকি লাইনের আগেও আমাকে আগে পিছিয়ে কথা লাইন দিলেই হয়ে যাবে? আমরা তো পড়ছি এটা আগে, এর আগে আমার কিছু কিছু জিনিস মনে আছে, বাট দুই একটা কোটেশন একটু এদিক সেদিক। হ্যাঁ, তার জন্য টেক্সট বই খোঁজো, টেক্সট খুলে ফেলো। হ্যাঁ, টেক্সট বইটা খুলবা, খুলে ওই জায়গাটা দেখবা, দেখে ওই অংশটুকু একটু পড়ে নেবা, কারণ অনেকগুলো কোটেশন, ঠিক আছে। অতএব দেখা যাচ্ছে আলটিমেটলি তোমার একটা কবিতা পড়ার মতো অবস্থা হয়ে যাবে। তারপরে যখন তুমি বুঝবা না, দুই একটা যে আমি স্যার বুঝতেছি না, তখন তুমি বলবা, ঠিক আছে। কারণ তুমি যতটুকু সহজ মনে করছো বিষয়টা কিন্তু অত সহজ হবে না, হলে আমি বোঝাই দিতাম, কারণ অটোমেটিক আমাকে আগে পিছে আলোচনা করতে হবে। এখন তুমি আমাকে এক্স্যাক্টলি বলবা যে স্যার এই কোটেশনটা পড়াই দেন। এখন যদি স্যার সবগুলো কোটেশনই পড়াই দেন তাহলে তো সে একটা কবিতা পড়ার মতো হয়ে যাবে। 50-60% আমার পড়া আছে এবং এগুলো বুঝতেও পারছি। হ্যাঁ, তাহলে ওইরকম তুমি এক্স্যাক্টলি বলো যে স্যার এই প্রশ্নের এই কোটেশনটা আমি ধরতে পারতেছি না বা বুঝতেছি না, এরকম করে বলবা, ঠিক আছে। তাহলে সুবিধা হবে আর কি। সামনে তো একটা ক্লাস আছে, এখনো আছে না? জি স্যার, আমি এটা ক্লিয়ার করব আজকে স্যার ইনশাআল্লাহ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং যেহেতু এসটি কোল্ডিস থাকবে, এদিকে উইলিয়াম ব্লেকটা তো হয়ে গেলে, এর সাথে থাকলো হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কোল্ডিস, তিনটাই তো আছে নাকি আমাদের? জি স্যার, 3 ডিসেম্বর পর্যন্ত। জি স্যার, এই উইকে তিনটাই আছে। তাহলে অলরেডি এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে এসটি কোল্ডিসটা অ্যাড করে দিয়ে এখন থাকবে, তাহলে তিনটা হয়ে যাবে টোটাল। আর হিস্ট্রি তো ওগুলো তো আছেই, হিস্ট্রিগুলো এগুলো এর পাশাপাশি পড়তে থাকো। এই একটু চাপ নিতে হবে, কারণ অনেক পড়া, হ্যাঁ পড়া অনেক। আর অলরেডি পোয়েট্রি বা এগুলো তো একবার করে দেওয়াই ছিল, যারা রেগুলার ব্যাচে ছিল ওটা তো একবার করে পড়ে ফেলার কথা বা পড়ে ফেলা আছে। এখন ভুলে যাওয়াটা জাস্ট একটু আবার মাথায় নিয়ে আসো, এইটা হচ্ছে ব্যাপার। দুই রাইটারের দিলে মানে বেশি পড়ার চাপ হয়ে যায়, ব্রড শর্ট দুই রাইটারের একসাথে। তুমি এখন একটা রাইটার করেও নাও, আমার কোনো আপত্তি নাই, তুমি একটা করে রাইটারেরও নাও, হবে না স্যার? ওদিকে আবার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবে তো। তাহলে টাইমটা আমি একটা অ্যাপ্লিকেশন করে নিই, যাতে বিশ্ববিদ্যালয়কে হবে না। তাহলে তোমরা আমাকে বললে তো হচ্ছে না, আমাকে বললে হবে? বলো যে স্যার বাড়ায় দেন, এখানে তো টাইম বাড়ানোর কিছু নাই, তুমি তো দেখতেই পাচ্ছ টাইমটা কোথায় তোমার হবে। এখন সে চাপ তো নিতেই হবে। আমি তো বললাম যদি আগে যদি পড়া না থাকে, আগে যদি তুমি না পড়ো, তাহলে এখন তো চাপ নিতেই হবে নাকি এটা জাদু আছে কোনো, যে জাদুতে হয়ে যাবে? যেটা 8-9 মাসের পড়া, যেগুলো একবার করে পড়া হয়ে এবং এখন রিভিশন হওয়ার কথা, সেগুলো যদি এখন তোমার কাছে মনে হয়েছিল আমি নতুন করে পড়তেছি, তাহলে তো সেটা তোমার দায়িত্বের ব্যাপার, এখানে তো আমার কিছু করার নেই। আর এই কথাটা আমি আগে থেকে বলে আসছি বারবার, যে পড়ার চাপ কিন্তু হয়ে যাবে যখন তুমি রিভিশনে যাবা, তখন কিন্তু ওই চাপ নিতে না পারলে আমার কিছু বলার নেই, কারণ এইগুলো কম পড়া না। আর এত শর্টকাট ওয়েতে গিয়ে এত ভালো রেজাল্ট করা যাবে এমনও কোনো উপায় নেই। তবে থাকতে পারে, অনেকের ক্ষেত্রে হয়তো উপায় থাকতে পারে, সেটা আমি আর আমার জানা নেই। তবে আমার মনে হয় পড়াশোনা করেই ভালো করতে হবে। তো এখন যদি তুমি বলো যে স্যার টাইম বাড়ায় দেন, তাহলে আমি টাইম বাড়ায় দিব, আমার কোনো আপত্তি নাই যে আমি তোমাকে প্রত্যেক দিন একটা করে কবিতা দিব। এখন তুমি আমাকে তোমার পরীক্ষার আগে শেষ করাই দিলেই হবে নাকি? দিতে পারবা? বলো তো, হবে কি? স্যার টাইমও হচ্ছে না তো। হ্যাঁ, তাহলে তোমাকে 8-9 ঘন্টা, কয় ঘন্টা পড়তেছো দিনে শুনি? এখন দিনে কয় ঘন্টা পড়তেছো? স্যার আমি তো এরকম টাইম ধরে মানে ওই যে হিসাব করি না, আমি যখন সময় পাই পড়ি। ওই যে আমাদের এদিকে রাতে প্রচুর ঠান্ডা পড়ে, অনেক রাত পড়া যায় না, আমি দিনে পড়ি। না সেটাও হোক, তাও তো একটা মিনিমাম আইডিয়া থাকবে যে স্যার আমার 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা হয়ে যায়। বলো,
2-3 ঘন্টা হয়? না স্যার, আর একটু বেশি হয়। তাও 5 ঘন্টা হবে? এই 4 ঘন্টা হবে স্যার। হুম। এখন কমপক্ষে তোমাকে 4-5 ঘন্টা ছিল হচ্ছে রেগুলার টাইম, আর এখনকার টাইমে মিনিমাম 7-8 ঘন্টা থাকতে হবে তোমার পড়ার, টেবিলে বসে থাকতে হবে। বুঝতে পারছো? যদি হয় তাহলে তুমি কুলাতে পারবা। যদি আগের পড়া না থাকে তাহলে তো এখন 12 ঘন্টা দিলেও তো কুলিয়ে পড়া সম্ভব না। কুলানো সম্ভব বলো? যদি তুমি এখন 12 ঘন্টাও পড়ো তাও কোলানো কঠিন, কারণ তোমার ব্রেনের তো একটা সামর্থ্য থাকতে হবে নাকি? এটা তো আমরা খাবার দিয়েও বুঝি, খাবার দিয়ে বুঝি না? যে তুমি মনে করো যে সকালে খাওনি, দুপুরে খাওনি, এখন তুমি রাতে কি 3 বেলার খাবার একসাথে খেতে পারবা, নাকি শুধু রাতের খাবারটাই খাবা? কোনটা? স্যার রাতের খাবারটাই একসাথে বেশি নেওয়া তো সম্ভব না। তাহলে সেটা তো এখন ঘটবেই, সেই বদহজম তো হবেই, কিচ্ছু করার নেই। কারণ বললামই তো, সেগুলো আজ থেকে 3-4 মাস আগে থেকেই পোয়েট্রি, তারপর ড্রামা তো রিসেন্টলি, তারপরে এরকম করে একবার করে সব পড়া ছিল। আমি বলছিলাম কি যে হিস্ট্রির সাথে কিন্তু চাপ একটা পড়বেই, এটা কি আমি বলি নাই আগে, সাবধান করি নাই? হলো তো? কি মনে হয় রাসেল, আসো নাকি? জি স্যার, আসছি স্যার, অবশ্যই বলছেন স্যার। সাবধান করি নাই আমি বারবার, যেগুলো পড়ে নিবা, ওই পরে গিয়ে কিন্তু চাপ নিও না। পরে চাপ, তাও তো আমাদের এই যে আগস্টে 1-1.5 মাস বন্ধ হওয়ার কারণে আমরা 1 মাস একটু পিছিয়ে গেছি, তা না হলে আরও 1 মাস আমরা হাতে পেতাম আরও। ঠিক আছে, হিস্ট্রিটাকে আমরা ওদিকে শেষ করে ফেলতে পারলে এদিকে আরও 1 মাস আমরা হাতে পেতাম, তাহলে আরও একটু ভালো হতো। কিন্তু এখানে এক মাস বা তারও বেশি কিন্তু আমাদের সময় নষ্ট হয়েছিল, কারণ ওখানেও তো আমরা ওইটাকে আগায় নিতে পারতাম। তা হলো না, পরবর্তীতে আর একবারে তো চাপাচাপি করে হয় না। তো যাই হোক, ওটার কথা বলে লাভ নাই, এখন তোমরা পড়ো। হ্যাঁ, একটু পড়তে থাকো, সময় লাগবে, কিচ্ছু করার নাই, এটা কিছু করার নাই, এটা একদম ন্যাচারাল হিসাব। যারা আগে পড়েছো তাদের জন্য সহজ হবে, আর যারা এখন প্রথম পড়তেছো তাদের জন্য কঠিন হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই কঠিন পড়াটাকে একটু সময় দিয়ে করে নাও, যাতে অন্তত ভালো রেজাল্ট একটা হয়। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা পড়তে থাকো, এসটি কোল্ডিস এর সাথে অ্যাড করে দিলাম, আর হিস্ট্রিটা তো আছেই। তারপরে ক্লাস করার পরে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি বারে? বুধবার, তাই তো? আর পরীক্ষা হচ্ছে শুক্রবারে। তার মানে সামনে এখন একটা ক্লাস আছে, এর ভিতরে তোমরা তোমাদের সমস্যাগুলো বার করে সমাধান করা যাবে। আচ্ছা, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম।